তো ঠিক আছে তাহলে আমরা শুরু করি। আরিফুল, জি। গত দিনের যে হোমওয়ার্কটা ছিল আমি তোমার একটা লিংক দিছিলাম, ওটা কি দেখছিলে? আমার কি হয়েছে? দেখছিলাম ওয়েবসাইটটা, হ্যাঁ মোটামুটি প্র্যাকটিস করার জন্য। আপনারটা দেখে নেই এখনো। আমি যে আপনি বললাম না যে বাইরে আছি, তো কালকে তো গেছিলাম, এই যে রুমে আসলাম হচ্ছে 3:30টার পরে। আজকে আসলাম, এখনো দেখার সুযোগ হয় নাই। ইনশাল্লাহ ক্লাস শেষে সব দেখে মানে এগুলো দেখে দিব না। ওই যে এটা আমি হচ্ছে লিংক দিয়ে আবার এখন ঢুকতে যায়, যেই হুম হুম পজিশনে ছিল, যেই পেজটা আমার সামনে আসতো, এখন সেটা আসতেছে না। মানে এমন ভাবে আসতেছে, আমি ওই পিছনের কিছুই খুঁজে পাচ্ছি না। ও আচ্ছা, ঠিক আছে। যার মানে বিগত ক্লাসে যে যে সমস্যা আছে সবাই ক্লাসের শেষে বলেন, আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ। ভাইয়া, ক্লাস তো এমনি 1 ঘন্টা হয়ে গেল, নিবেন কখন আর সমাধান করবেন কখন? হ্যাঁ, কি বললাম, ক্লাস তো শুরু করব। ইয়ামিন নুরান। আচ্ছা, আজকে হচ্ছে আমরা যেটা হচ্ছে নিয়ে আলোচনা করবো সবচেয়ে গুরুত্বপূর্ণ পেপার। আমরা তো বিগত ক্লাসগুলোতে দেখছিলাম যে আপনার ফেসবুক অ্যাডস এর সকল ফিচার গুলো নিয়ে আলোচনা করছিলাম, তাই না? কি কি ফিচার আছে সেগুলো নিয়ে কিন্তু আমরা দেখছিলাম। তো প্রত্যেকটা ক্যাম্পেইনের কিন্তু একটা উদ্দেশ্য থাকে। আপনারা দেখছিলাম যে একটা ফেসবুকের হচ্ছে কতগুলো অবজেক্টিভ আছে, তো বলতে পারবেন? আমি যদি ফেসবুক অ্যাডস ম্যানেজার যাই, ফেসবুক অ্যাডস এর কতগুলো অবজেক্টিভ আছে মনে আছে কারোর? খেয়াল নাই কারণ না? কি প্র্যাকটিস করলেন? আমরা মেন 6টা অবজেক্টিভ দেখছিলাম না? হ্যাঁ, অ্যাওয়ারনেস, ছয়টা। ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন এবং সেলস, তাই না? তো এই যে আমরা হচ্ছে দেখেন প্রত্যেকটার কিন্তু একটা উদ্দেশ্য আছে। আমি সেটা কিন্তু আলোচনা করছিলাম যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কখন করে বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কেন করা হয়, ট্রাফিক ক্যাম্পেইন কেন করা হয়, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কেন করা হয়, লিডস ভাই, ক্যাম্পেইন, অ্যাপ প্রমোশন। জি, মামুন ভাই, ভয়েস অফ করেন। মিউট করে দেন। সবুজ এবং হচ্ছে মামুন ভাই মিউট করেন। আচ্ছা, এখনো মিউট করেন নাই। মামুন ভাই মিউট করেন না কেন? মামুন ভাই মিউট করবেন। এই যে আপনারা যারা কথা শুনুন না, এভাবে সুন্দর করে রিমুভ করে দিও। তো দেখেন প্রত্যেকটা অবজেক্টিভ সম্পর্কে আমরা মানে আহ, বিস্তারিত শুনছিলাম, তাই না? যে প্রত্যেকটা অবজেক্টিভ দিয়ে হচ্ছে কোন কোন উদ্দেশ্যে বা কেন ক্যাম্পেইন করতে হবে, যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কখন করতে হবে বা কেন করতে হবে, ট্রাফিক ক্যাম্পেইন কেন করতে হবে। তো এই ক্যাম্পেইন গুলো কিন্তু যদি হচ্ছে কিনা আপনি যদি একটা রাইট ওয়েতে যদি ক্যাম্পেইন ক্রিয়েট না করেন, তাহলে কিনা আপনি কিন্তু সঠিক বা একটা সাকসেসফুল ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন না। অর্থাৎ আপনার একটা ক্যাম্পেইন ক্রিয়েট করা, এই যে অ্যাওয়ারনেসে এসে বা ট্রাফিকে এসে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করা কিন্তু কোনো ব্যাপার না। এটা নাথিং, কিছুই না। জাস্ট হচ্ছে প্রত্যেকটা অপশনে যে কন্টিনিউ করে গেলে কোথায় কোন অপশন, এগুলো কিন্তু আপনি করতে পারবেন। কিন্তু এটা কিন্তু রাইট ওয়ে না। আপনার হচ্ছে যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করার জন্য অবশ্যই আপনাকে স্ট্র্যাটেজিটা বুঝতে হবে, যে কোন স্ট্র্যাটেজি অনুযায়ী যদি আপনি আগান তাহলে পরে আপনার বিজনেসটা সাকসেসফুল করতে পারবেন বা আপনার ক্লায়েন্টের বিজনেসটা সাকসেসফুল করতে পারবেন। তো সেটার কিন্তু একটা ফানেল আছে, একটা ব্যাপার আছে। আপনারা দেখেন ভাবলেন যে আপনার ক্লায়েন্ট বা আপনি হচ্ছে মধু বিক্রি করেন, আপনি কি করলেন,
আপনার পেজের জন্য মধু বিক্রি করবেন, মধুর একটা কন্টেন্ট দিয়ে হচ্ছে আপনার সরাসরি সেলস ক্যাম্পেইন করে দিলেন। আপনি কি করলেন, সরাসরি সেলসে যেয়ে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, দেখবেন যে আপনি ভালো রেজাল্ট পাবেন না। আবার আপনি হচ্ছে একটা, আপনি না বুঝে শুনে আপনি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলেন বা ট্রাফিক ক্যাম্পেইন করলেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আপনার এদিকে যথেষ্ট কস্টিং হয়ে যাবে, কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। তাহলে কি করতে হবে, তাহলে অবশ্যই আপনাকে একটা ফানেল ক্রিয়েট করতে হবে, একটা সেলস ফানেল ক্রিয়েট করতে হবে। অর্থাৎ আপনার উদ্দেশ্য আপনার বিজনেসের প্রোডাক্ট সেল করা, এই জন্য হচ্ছে একটা ফানেল ক্রিয়েট করতে হবে। সেই ফানেলের মাধ্যমে আপনাকে অ্যাডস ক্যাম্পেইন করতে হবে। তো সেই ফানেলটাই আজকে বোঝার আমরা চেষ্টা করব যে কোন সেলস, মানে সেলস ফানেল কিভাবে একটা সেলস ফানেল আপনার বিজনেসের জন্য বা আপনার ক্লায়েন্টের বিজনেসের জন্য ক্রিয়েট করবেন, এবং সেটার প্রসেসটা কি, কোন প্রসেসে গেলে আপনার একটা সাকসেসফুল ক্যাম্পেইনটা হবে। তো এই জন্য হচ্ছে আমরা একটা, এখানে আমার আচ্ছা, এই ফানেলটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। তো ফানেলটা দেখার আগে আমি একটু, মানে আমরা যদি এই যে চিত্রটা দেখি, দেখেন ধরেন আম, আমি হচ্ছে আপনার একটা ফানি বিষয় নিয়ে হচ্ছে আপনাদের বিষয়টা বোঝাই, ঠিক আছে? ধরেন আপনি হচ্ছে আহ, আপনার হচ্ছে ইসের, আমরা যদি বলি যে আপনি যখন নতুন কলেজে গেলেন, অর্থাৎ অনার্স ফার্স্ট ইয়ারে আপনি যখন নতুন কোনো কলেজে গেলেন, কলেজে যাওয়ার পরে আপনি হচ্ছে আপনার কোনো ব্যাচমেট অথবা হচ্ছে আদার কোনো ডিপার্টমেন্টের কোনো একটা মেয়েকে আপনি দেখলেন, ঠিক আছে? তো দেখার সাথে সাথে মনে করেন যে একটা মেয়েকে আপনি দেখলেন, এখন ওই মেয়েটাকে আপনার ভালো লেগে গেল। আপনি কি ওই মেয়েটাকে, মানে তাৎক্ষণিক কি আপনি তাকে প্রপোজ করতে পারবেন? এটা ভিন্নভাবে নেন না, আমি বোঝানোর ক্ষেত্রে বলতেছি, আলোচনাটা করতেছি। এই এতটুকু মানে এই এতটুকু যে বিষয়টা নিয়ে আমি যে উদাহরণটা দিব, ইনশাল্লাহ এইটার মধ্যে অনেক কিছু বুঝে যাবে। তো আপনি যখন একটা নতুন কলেজে গেলেন, আপনি হচ্ছে অনার্সে হোক অথবা ইন্টার লেভেলে হোক, আপনি ফার্স্ট ইয়ারে আপনি নতুন কলেজে ভর্তি হলেন। তো কলেজে যা প্রথম হয়তো যেদিন গেলেন, সেদিনকে হয়তো আপনার কোনো একটা বেসমেট অথবা আদার ডিপার্টমেন্টের কোনো একটা মেয়েকে দেখলেন, দেখার পর আপনার চয়েস হয়ে গেল। এখন আপনি কি তাকে সরাসরি কি প্রপোজ করতে পারবেন? সরাসরি কিন্তু প্রপোজ করতে পারবেন না। প্রথম প্রথমে কি করতে হবে, প্রথমে আপনি কলেজে যাচ্ছেন, তার অ্যাটেনশনটা কিন্তু গ্রাব করতে হবে। অর্থাৎ তাকে হয়তো দেখে আপনি চয়েস করলেন, করার পরে তার কি, আপনার কি কাজ হবে, তার সাথে কিন্তু পরিচিত হওয়ার চেষ্টা করেন। আপনি আপনি কি করতে পারেন, পরিচিত, যে তোমার নাম কি, বা তুমি যে মানে আপনি যে একই ডিপার্টমেন্টে, তা আপনারই হচ্ছে ব্যাচমেট, আপনি যে একই ডিপার্টমেন্টে পড়েন, আপনার পরিচয়টা হয়তো আপনি দিবেন যে আমি তো তিতুমির কলেজে ইংলিশ ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, তুমিও তো আমার ডিপার্টমেন্টের, বা হচ্ছে এভাবে কিন্তু কথোপকথন হবে, একটা পরিচয় কিন্তু শুরু করবেন। আপনি আপনার পরিচয়টা তাকে দিবেন, পরবর্তীতে আপনার তার পরিচয়টা কিন্তু আপনি জানবেন। তখন তার সাথে কি হলো, পরিচিতিটা কিন্তু আপনার বাড়লো, মানে পরিচিতিটা হলো। এরপরে পরবর্তী দিন আবার ক্লাসে আসবেন, ক্লাসে হয়তো হচ্ছে যে দুইজনের মধ্যে একটু চকাচকি হয়তো হতে পারে, বা কোনো কারণে হয়তো তার কাছে আপনার কোনো ব্যাপার নিয়ে আপনাকে যেতে হবে। ও তাকে অ্যাটেনশনটা, তখন যখন আপনি অ্যাটেনশনটা নিয়ে নিলেন, তারপরে কি ইন্টারেস্টের জায়গাটা তৈরি হতে হবে। অর্থাৎ তাকে যে আপনি একটা কথা বলবেন, তো বলার জন্য কিন্তু একটা ইন্টারেস্ট তৈরি করতে হবে। আপনি কি করলেন, তার কাছে হয়তো তার কোনো নোটস দিয়ে হেল্প করলেন, অথবা হচ্ছে যে তার কাছে কোনো নোটস নেবেন, এইভাবে করে কিন্তু তার সাথে কথোপকথন হবে। আহ তার সাথে কিন্তু একটা কি হবে, একটা হচ্ছে আপনার চোখাচোখি হবে। তখন আপনি বুঝতে পারবেন
যখন তার সাথে আপনি মিশতেছেন, চোখাচোখি হচ্ছে, দুইজনের চোখে চোখ পড়ে যাচ্ছে, তখন কিন্তু হয়তো বুঝতে পারতেছেন যে না, আপনি যদি তাকে এবার এখন প্রপোজ করেন, যদি তাকে এখন প্রপোজ করেন, সে হয়তো অ্যাকসেপ্ট করলেও করতে পারে, ঠিক আছে, আবার অ্যাকসেপ্ট নাও করতে পারেন। কিন্তু সরাসরি কিন্তু আপনার প্রথম যেদিন আপনার সাথে কলেজে যে তার সাথে দেখা হলো, দেখা হওয়া মাত্রই আপনার একটা গোলাপ ফুল নিয়ে তার সামনে তো বসতে পারবেন। তাহলে পেমেন্ট এন্ড পেমেন্ট দেখছেন, একটা পেমেন্টের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন না? $250, একটু আগে হচ্ছে আরো একটা পেমেন্ট দিছে, কত, $200, ঠিক আছে। হ্যাঁ, আর বেশি কিছু দেখালাম না, $450। তো শুধু পেমেন্ট আর পেমেন্ট, এরকম পেমেন্ট আপনাদেরও আসতে হবে। একসময় আপনারা এভাবে পেমেন্ট তুলবেন, হ্যাঁ। তো যাক, যেটা বলতেছিলাম, তো আপনি কিন্তু কি প্রথম দিনে কিন্তু আপনি তার সামনে একটা গোলাপ নিয়ে কিন্তু ধরতে পারতেন না, কিন্তু আপনি তো প্রথমে কি হলো, তারকে আগে অ্যাটেনশন গ্রাব করতে হয়েছে, কিন্তু আপনার তার অ্যাটেনশনটা আগে গ্রাব করতে হবে, তারপর কি একটা ইন্টারেস্টের জায়গা তৈরি হবে। যখন ইন্টারেস্টের জায়গা তৈরি হবে তখন কিন্তু আপনি আকাঙ্ক্ষা করতে পারেন, যে তার কাছে, তাকে এখন প্রপোজ করলেও করতে পারেন। যখন আপনার হচ্ছে আপনার প্রতি একটু ইয়ে হচ্ছে, আপনার সম্পর্কে জানছে, তখন কিন্তু হয়তো আপনি তখন কি করবেন, এরপর অ্যাকশন, টেক অ্যাকশন। এখন কি করবেন, এই অ্যাকশনে যে কিন্তু আপনার একটা গোলাপ ধরবেন, এটাই কিন্তু মেইন ব্যাপার। তো ঠিক একইভাবে আপনি যখন একটা প্রোডাক্ট বিক্রি করবেন, আপনার হয়তো নতুন একটা বিজনেস, ঠিক আছে, আপনার মনে করেন আপনার হচ্ছে যে দারাজ, আমি যদি দারাজ এর বিজনেসটা দেখি, যে এই যে এখন কিন্তু দারাজের নামটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? এখন কিন্তু সবাই আমরা এক নামে চিনি দারাজকে। এখন দারাজ কিন্তু প্রচুর পরিমাণে অ্যাডস ক্যাম্পেইন করে। এখন আমরা দারাজের কিন্তু অনেকেই মানে অ্যাডস না দেখেও কিন্তু আমরা প্রোডাক্ট কিনি, কারণ দারাজ কিন্তু অলরেডি ব্র্যান্ডিং হয়ে গেছে। যার কারণে আমরা যদি অ্যাডস নাও দেখি, আমরা কিন্তু দারাজে যে হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট কিনি। অর্থাৎ যখন দারাজটা আমাদের বাংলাদেশে প্রথম নতুন আসছিল, তখন তারা কি করছে? তখন কি তারা প্রথমে কি সেলস ক্যাম্পেইন করছে? তাদের প্রোডাক্ট গুলো নিয়ে কি প্রথমে সেলস ক্যাম্পেইন করছে? সেটা কিন্তু করে নাই। তো আপনার যখন একটা নতুন বিজনেস হবে, অথবা আপনার কোনো বিজনেসের নতুন একটা প্রোডাক্ট আসছে, আপনার নতুন একটা প্রোডাক্ট বাজারে নিয়ে আসছেন, তো তখন ওইটা সম্বন্ধে মানুষ জানেই না, বা আপনি যখন একটা নতুন বিজনেস শুরু করবেন, আপনার বিজনেসের নামই তারা শুনে নাই, ঠিক আছে। তাহলে আপনি যখন সেলস ক্যাম্পেইন করবেন, তখন কি অটোমেটিকলি আপনার প্রোডাক্টটা সেল হবে? প্রোডাক্টটা কিন্তু সেল হবে না। তাহলে আপনার প্রথম কি কাজ করতে হবে? প্রথম হচ্ছে যে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, আপনার বিজনেসটা যে ধরনের, যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন, সেই প্রোডাক্ট সম্পর্কে কিন্তু আগে আপনাকে পরিচিত হতে হবে, বা আপনার হচ্ছে যে আপনার বিজনেসটা পরিচিত করে তুলতে হবে, যে এই নামে দারাজ নামে একটা ওয়েবসাইট আছে আপনাদের, দারাজ নামে একটা বিজনেস আছে, এই বিজনেসের এই প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টের উপকারিতা কি। প্রথমে কিন্তু আগে উপকারিতা নিয়ে আপনি হচ্ছে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবেন, যে কেউ যদি সাপোজ হচ্ছে দাঁতের সমস্যা, ঠিক আছে, দাঁতের সমস্যা, এখন দাঁতের শিরশিরিটা বা হচ্ছে দাঁতের সমস্যার জন্য আপনার কি কি, আপনি দাঁতের সমস্যার জন্য একটা প্রোডাক্ট সেল করবেন, এখন ওইটার মানে আপনার কিন্তু আগে ওটার ইয়ে তুলে ধরতে হবে, অর্থাৎ যে গুণাগুণটা তুলে ধরতে হবে, যে এটা যদি তুমি খাও তাহলে তোমার এই উপকার হবে। তাহলে কি হতে হবে, আগে হচ্ছে মানুষের কাছে পরিচিত হতে হবে, পরিচিত করাতে হবে। তারপরে যে সে তাহলে প্রথমে কি হবে, তখন হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হবে। প্রথমে আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হলে সারা বাংলা, আপনার যে টার্গেটেড অডিয়েন্স, সাপোজ আপনার যে প্রোডাক্টটা নিয়ে কাজ করেন, সেই প্রোডাক্টটা হয়তো টার্গেটেড অডিয়েন্স হচ্ছে আপনার পুরুষ, তাহলে এবং সেই অডিয়েন্সের সাইজ কত, মানে এইজ কত, এইজটা হচ্ছে আপনার হচ্ছে যে প্রোডাক্টটা আপনি সেল করবেন, সেই প্রোডাক্টের এই মানে যারা মানে ওটা ইউজ করবে, হয়তো হচ্ছে তার বয়সটা আপনার 18 থেকে 33 বছর বয়স। তাহলে আপনাকে কিন্তু এটা বুঝতে হবে যে 18 থেকে 33 বছর বয়সী যারা অনলি পুরুষ আছে,
আমার টার্গেটেড লোকেশন কোথায়? বাংলাদেশ। তো বাংলাদেশের যারা পুরুষ মানুষ আছে 18 থেকে 33 এদের কাছে আমি অ্যাডস ক্যাম্পেইন করব। তাহলে এটা আপনার কিন্তু টার্গেটেড কাস্টমার, টার্গেটেড অডিয়েন্স। তাহলে টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার প্রথমে কি করতে হবে? এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হবে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে সবার কাছে আপনার প্রোডাক্ট বা আপনার বিজনেস সম্বন্ধে পরিচিত করে তুলতে হবে। আগে পরিচিত হতে হবে। ঠিক আছে? দেন আপনাকে কি করতে হবে? পরিচিত যখন হয়ে যাবেন, দেখা যাচ্ছে আপনি একটা ভিডিও ক্যাম্পেইন করলেন, ঠিক আছে? একটা ভিডিও রান করলেন আপনার প্রোডাক্ট সম্বন্ধে। সেই প্রোডাক্টের ভিউ হলো আপনার হচ্ছে যে 5 লক্ষ মানুষের কাছে ভিউ করলো। 5 লাখ মানুষের কাছে কিন্তু প্রোডাক্টটার মানে যে ভিডিওটা অ্যাডস ক্যাম্পেইন হলো 5 লাখ মানুষই কিন্তু দেখবে না। যেমন হচ্ছে আমাদের দেখেন, এই যে আমরা কত করি, মানে কত হচ্ছে আমাদের সামনে হচ্ছে কত অ্যাড আসে। আমরা কি প্রত্যেকটা অ্যাড দেখি? দেখি না কিন্তু। তো দেখা যাচ্ছে 5 লক্ষ মানুষের কাছে আপনার এই যে ভিডিওটা, এই 5 লাখ মানুষের কাছে ভিডিওটা দিয়ে হচ্ছে আপনি একটা অ্যাড ক্যাম্পেইন করলেন। তো অ্যাড ক্যাম্পেইন করার পরে আপনি দেখলেন যে এখানে 5 লক্ষ মানুষ আপনার ভিউ করছে। এখন 5 লক্ষ মানুষের কাছে অ্যাডটা আপনার শো করছে, কিন্তু 5 লক্ষ মানুষের মধ্যে কত মানুষ আপনার ভিডিওটা দেখলো? সেখানে হয়তো 50,000 আপনার ভিডিওটা দেখবে, 50,000 মানুষ ভিডিওটা দেখবে। তার মানে কিন্তু আপনি চিন্তা এখানে করতে পারতেছেন ওই 50,000 মানুষ আপনার কিন্তু টার্গেটেড। অর্থাৎ আপনার হচ্ছে এদের কাছে আবার আপনি করতে পারেন, এদের কাছে কিন্তু আপনি পরবর্তী মার্কেটিং করতে পারেন। আপনি এখানে কি করলেন যে 50,000 মানুষ যারা ভিডিওটা ভিউ করছে তাদের কাছে আপনি ক্যাম্পেইন করবেন। তাদের অর্থাৎ 50,000 মানুষ তো আপনার প্রোডাক্ট বা আপনার বিজনেস সম্পর্কে জেনে গেল। তখন কি করলেন? তার কাছে আর একটা কন্টেন্ট ক্রিয়েট করলেন। ঠিক আছে? সেই কন্টেন্ট ক্রিয়েট করে আর একটা কন্টেন্ট দিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন। তার কাছে তখন কোন স্টেপে যেতে পারেন? তখন তার কাছে আপনি কনসিডারেশন এই অপশনে কিন্তু আসতে পারবেন। এসে কি করলেন? তার কাছে আগে ট্রাফিক ক্যাম্পেইন করলেন। অর্থাৎ সেটা আপনার বিজনেস সম্বন্ধে জানলো। এরপরে কি করলো? আপনি ট্রাফিক ক্যাম্পেইন করলেন। করার পরে আপনার ওয়েবসাইটে আসলো। তারা হয়তো আপনার প্রোডাক্টের সম্বন্ধে জানার জন্য হচ্ছে আপনি কি করলেন? যে একটা ট্রাফিক ক্যাম্পেইন করলেন। তারা আপনার প্রোডাক্ট মানে পেজে যখন আসবে, আসার পরে আপনার এইটা কিন্তু আপনার প্রোডাক্টটা দেখবে। ঠিক আছে? প্রোডাক্টটা হয়তো দেখবে যে প্রোডাক্টের প্রাইস কত, প্রোডাক্টটা কেমন, ডিটেলস হয়তো পড়বে। পড়ার পরে হয়তো অনেকেই অ্যাড টু কার্ট করবে, কেউ করবে অ্যাড টু উইশ লিস্ট, কেউ হচ্ছে আপনার হয়তো অর্ডারই করবে। তো এইখান থেকে কিন্তু যারা আপনার অ্যাড টু কার্ট করলো বা যারা হচ্ছে যে আপনার ওই 50,000 মানুষের কাছে 50,000 মানুষের মধ্যে দেখা যাচ্ছে পরবর্তীতে যখন আপনি আবার ক্যাম্পেইন করবেন, ওই 50,000 মানুষের মধ্যে 5,000 মানুষ আপনার ওয়েবসাইটে আসলো। 5,000 মানুষ যখন ওয়েবসাইটে আসলো, অনেকে অ্যাড টু কার্ট করবে, অনেকে কন্টেন্ট ভিউ করবে, আপনার সম্পর্কে জানবে। তখন ওই 5,000 মানুষের কাছে যদি এবার আপনি যদি সেলস ক্যাম্পেইন করেন, দেখবেন যে ওই পরবর্তী 5,000 মানুষের মধ্যে আপনার 1,000 বা 500টা সেলস চলে আসছে। এটা হচ্ছে মূলত প্রসেস। তো এটাই হচ্ছে আমি এই যে এইটা যদি বোঝাই, এটা হচ্ছে আমরা বলে থাকি হচ্ছে যে 3টা বিষয় নিয়ে আমরা বলে থাকি যে, অর্থাৎ আমরা যদি এই যে আরেকটা চিত্র আপনাদের দেখাই, পূর্বে কিন্তু হচ্ছে ক্যাম্পেইনটা ছিল কিন্তু ঠিক স্ট্রাকচার কিন্তু এরকম ছিল, আর বর্তমান স্ট্রাকচারটা হচ্ছে এরকম। এটা হচ্ছে আপডেট ভার্সন। আর পূর্বে কিন্তু যে এইভাবে আমরা দেখতাম, সেখানে ঠিক এভাবে আসতো যে আপনার হচ্ছে যে অ্যাওয়ারনেস এর মধ্যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচ, অবজেক্টিভ এবং কনসিডারেশনের মধ্যে ট্রাফিক, এঙ্গেজমেন্ট, অ্যাপ ইনস্টল, ভিডিও ভিউ, লিড জেনারেশন, মেসেজ এবং কনভার্সনের মধ্যে কনভার্সন, ক্যাটালগ সেলস, ট্রাফিক। ঠিক আছে? অর্থাৎ এইভাবে ছিল যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলেন, অ্যাওয়ারনেস এর পরে কনসিডারেশন, দেন কনভার্সন। তো এটারে আমরা যদি ট্রাফিকটা বলি, যে প্রথমটাকে কি বলা হয়? প্রথমটা হচ্ছে কোল্ড ট্রাফিক, দেন হচ্ছে ওয়ার্ম ট্রাফিক এবং হট ট্রাফিক। অর্থাৎ এটাকে আমরা বলি হচ্ছে যে যেটা কোল্ড ট্রাফিক সেটা বলে আমরা টোফু। হ্যাঁ, একটা হচ্ছে টোফু অর্থাৎ টপ অফ দ্য ফানেল, এবং যেটা ওয়ার্ম অডিয়েন্স এটাকে আমরা বলি মোফু, অর্থাৎ এটা কি মিডিল অফ দ্য ফানেল। এবং যেটা হচ্ছে লাস্টেরটা যেটা হট অডিয়েন্স, অর্থাৎ অডিয়েন্স তাহলে কয় প্রকার? 3 প্রকার কিন্তু। ঠিক আছে? 3 প্রকার অডিয়েন্সের কাছে বা 3 প্রকার আপনার কাস্টমারের কাছে কিন্তু আপনাকে ক্যাম্পেইন করতে হবে। অর্থাৎ যেখান থেকে সেলস আসবে সেটা কোন ট্রাফিকের কাছে সেলস আসবে কিন্তু হট ট্রাফিকের কাছে। অর্থাৎ এটা বটম অফ দ্য ফানেল। অর্থাৎ কোল্ড ট্রাফিক মানে কি? কোল্ড ট্রাফিকটা হচ্ছে জমে থাকে, বরফের মধ্যে থাকে।
মনে করেন কোল্ড মানে কি ঠান্ডা না বা বরফ জাতীয় এরকমই তো কিছু, অর্থাৎ যে ট্রাফিকটা বরফ হয়ে আছে, অর্থাৎ আপনার সম্বন্ধে কিছুই জানে না, আপনি এই কোল্ড ট্রাফিককে জানাইতে হবে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে তাকে জানাতে হবে। জানানোর পরে আপনি যখন 5 লক্ষ বা 10 লক্ষ মানুষের কাছে জানাবেন, এই 10 লক্ষ মানুষের মধ্যে যখন আপনার 1 লক্ষ বা 2 লক্ষ মানুষ আপনার প্রোডাক্টটা সম্বন্ধে জানবে, এই 2 লক্ষ মানুষ হয়ে যাবে তখন তখন হচ্ছে এই 2 লক্ষ মানুষ ট্রাফিকে আপনি হচ্ছে ক্যাম্পেইন রান করতে হবে। ক্যাম্পেইন রান করে 2 লক্ষ মানুষের মধ্যে দেখবেন যে 10,000 মানুষ আপনার ট্রাফিক হয়ে যাবে। ঠিক আছে, 2,000 মানুষ বা 20,000 মানুষ হচ্ছে আপনার ট্রাফিক হবে। এই 20,000 মানুষের কাছে তখন ওই 20,000 মানুষের কাছে আপনি যখন হট ট্রাফিক হিসেবে করবেন, অর্থাৎ এই 20,000 মানুষের মধ্যে যখন কনভার্সন রান করবেন, তখন দেখা যাবে যে সেখান থেকে আপনি সেলস চলে আসে, আপনার সঠিক কাস্টমার কিন্তু পেয়ে যাবেন। তাহলে আমাদের ফানেলটা কিভাবে হবে? ফানেলটা কিন্তু ঠিক এইভাবে হবে। ঠিক আছে, ফানেলটা ঠিক এইভাবে হবে। আপনাদের মনে রাখতে হবে 3 প্রকারের আপনার ফানেল ক্রিয়েট করতে হবে, অর্থাৎ টপ অফ দ্য ফানেল, দেন হচ্ছে আপনার মিডল অফ দ্য ফানেল এবং বটম অফ দ্য ফানেল। ঠিক এই ফানেল অনুযায়ী যদি আপনি ক্যাম্পেইন করেন, তাহলে দেখবেন যে আপনার বেনিফিটটা মানে আপনি হচ্ছে লং টার্ম ধরে বিজনেস করতে পারবেন। এটার আমি উপকারিতা বলতেছি। অর্থাৎ আমরা যদি ইয়েগুলো দেখি, যদি সেলস ফানেল অনুযায়ী যদি আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করেন, তাহলে কি হচ্ছে আপনি লং টার্ম ধরে বিজনেস করতে পারবেন, যে রান লং টার্ম বিজনেস। এই যে আপনার দারাজ কি লং টার্ম ধরে বিজনেস করতেছে না? দারাজ কিন্তু এই যে আমরা যদি এগুলো পড়ি তাহলে এটা আরো আপনাদের বুঝতে সহজ হবে। আমরা এগুলো পড়ি, হ্যাঁ, যে আপনার রান লং টার্ম বিজনেস, আপনি লং টার্ম ধরে বিজনেস করতে পারবেন। বিল্ড স্ট্রং ব্র্যান্ড ভ্যালু, আপনার ব্র্যান্ড ভ্যালুটা কিন্তু আপনি স্ট্রং ভাবে তৈরি করতে পারবেন। আপনার ফেক অর্ডার কিন্তু ডিক্রিজ করতে পারবেন, আপনার কোনো ফেক অর্ডার আসবে না। অর্থাৎ অনেকেই দেখা যাচ্ছে যে আপনার যখন আপনি সেলস ক্যাম্পেইন বাদে, অর্থাৎ এই ফানেল বাদে যখন ক্যাম্পেইন রান করবেন, অর্থাৎ আপনার মানে এই যে সেলস ফানেল না অনুযায়ী আপনি সরাসরি কি করলেন, আপনার প্রোডাক্টের একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে দিলেন। ঠিক আছে, ক্যাম্পেইন যখন ক্রিয়েট করলেন, এখন হয়তো সাপোজ আপনি মধু বিক্রি করেন, মধুর জন্য হচ্ছে আপনি ক্যাম্পেইন রান করছেন। এখন তারও হয়তো মধুটা লাগবে, কিন্তু আপনি তো কোনো ব্র্যান্ড ভ্যালু আপনি তৈরি করতে পারেন নাই। আপনার সম্বন্ধে তো তারা হয়তো জানে না। সে হয়তো আপনার একটা দেখে সে কি করলো, আপনার ওয়েবসাইটে ঢুকলো, ঢোকার পরে সে তার কনফিউশনটা রেখেই আপনার অ্যাড টু কার্ট করে রাখলো বা হচ্ছে অর্ডারটা করলো, কিন্তু পরবর্তী থেকে তার মধ্যে কিন্তু কনফিউশন থাকবে যে আসলে তার এই কোম্পানি থেকে আমি মধু নিব কিনা, মধুটা ভেজাল হবে কিনা, তার মধ্যে কনফিউশন থাকবে। পরবর্তীতে অর্ডারটা কিন্তু সে নাও অ্যাকসেপ্ট করতে পারে। ঠিক আছে, তো এরপরে দেখেন রাইট টু রিটার্গেটিং, আপনি একটা সঠিক উপায় কিন্তু রিটার্গেটিং করতে পারবেন। কারণ আপনি যে ট্রাফিক, আপনার যে টার্গেটেড অডিয়েন্স, এদেরকে কিন্তু আপনি হচ্ছে মানে ট্র্যাকিং করতে পারবেন। যখন হচ্ছে একটা ইউজার আপনার ওয়েবসাইটে ঢুকবে, সে কি কি কার্যক্রম করছে সম্পূর্ণ কিন্তু আপনি দেখতে পারবেন। কোন ইউজার কত সময় ধরে আপনার এই ব্রাউজারে মানে আপনার এই প্রোডাক্টটা স্ক্রল করছে, বা কোন কোন প্রোডাক্টে স্ক্রল করলো, আপনার কোথায় কোথায় ক্লিক করলো, সে একটু কাট করতেছে না কোনো কন্টেন্ট করতেছে না কোনো রিভিউ দেখতেছে, সম্পূর্ণ আপনি বুঝতে পারবেন। যখন বুঝতে পারবেন তখন কিন্তু আপনি মানে যখন একজন কিনা যে ইন্টারেস্টেড পারসন সেই কিনা আপনার প্রোডাক্টটা সম্বন্ধে কিন্তু ডিটেলস দেখবে, যে মধুটার ইমেজটা দেখবে, এটার রেট কত 169 টাকা, এটার মানে তার রিভিউটা দেখবে, রিভিউটা ক্লিক করবে। যখন এগুলো দেখবে তখন আপনি ধরে নিচ্ছেন সে কিন্তু প্রোডাক্টটা তার পারচেজ করবে। যখন এই সকল লোকদের যখন হচ্ছে আপনি একটা রিটার্গেটিং মার্কেটিং করবেন, তখন দেখবেন আপনার প্রোডাক্টটা সেলস হয়ে গেছে। এরপরে একটু বিল্ড এ ডিফারেন্স ইন মার্কেট, আপনার মার্কেট একটা ভিন্নতা বিল্ড করতে পারবেন। আপনি যখন একটা লং টার্ম ধরে যে আপনার হচ্ছে সেলস ক্যাম্পেইন অনুযায়ী আপনি যখন মার্কেটিংটা করবেন, তখন আপনি যখন হচ্ছে একটা ব্র্যান্ড ভ্যালু আপনি স্ট্রং হয়ে গেল, তখন কিন্তু অবশ্যই মার্কেট একটা ভিন্নতা তৈরি হবে। কারণ দেখেন, দারাজের মানুষ এক দামে চিনতেছে, তো দারাজ থেকে আপনার প্রোডাক্টটা কিনবে না আপনিও হয়তো একটা ওয়েবসাইট তৈরি করছেন, আপনার ওইখান থেকে কিনবে। যখন হ্যাঁ আপনার ওয়েবসাইট থেকেও কিনবে, যখন হচ্ছে আপনি সেই পর্যায়টা তৈরি করতে পারেন। যেমন বাংলাদেশের যদি মধুর বিক্রির দিক থেকে কিন্তু জামশেদ মজুমদার কিন্তু ঘরের বাজার .com,
যথেষ্ট কিন্তু ভালো সেলস হয় এবং মোটামুটি একটু ট্রাস্টও মনে হয়, কারণ সে কিন্তু সেই ব্র্যান্ড ভ্যালুটা তৈরি করতে পারছে। আপনি তার যদি কন্টেন্ট গুলো দেখেন, যে তার কন্টেন্ট কোয়ালিটিটা কেমন, সে কিন্তু কি করে, সে যে একদম হচ্ছে কাঁচামাল থেকে ঘিটা তৈরি করে, সেটা সে যখন কাঁচামাল থেকে ঘিটা, সে কিন্তু সেটার কন্টেন্ট দেয়, ঠিক আছে। সে যে হচ্ছে আপনার ঘিটা তৈরি করতেছে তার একটা ভিডিও দিয়ে সে একটা ক্যাম্পেইন রান করে। আপনার সে যে হচ্ছে মধুটা হচ্ছে যখন হচ্ছে সে সংগ্রহ করে, মধুর কিন্তু একটা ভিডিও দিয়ে দেয়, যে সরাসরি হচ্ছে যেখান থেকে চাষ হয়, আবার হচ্ছে ওটা দেখেন যে খেয়ে দেখায়। এই যে সে কি করতেছে একদম আপনার হচ্ছে আসাদ ভাইয়ের আজকে একটা বায়ার মিটিং আছে, একটা জবের মিটিং ছিল, এই জন্য মনে হয় নক করতেছে তার সম্ভব। 9টার দিকে মিটিং ছিল ওনার। তো যেটা বলতেছিলাম যে আপনার যখন একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে তখন কিন্তু এই যে আপনার হচ্ছে আপনি অটোমেটিক্যালি তার ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকে কিন্তু তাকে আপনার আপনি কিন্তু হচ্ছে আপনি কিন্তু সেলস করতে পারবেন। তো এখানে কিন্তু এমনিতেই আপনার ডিফারেন্স একটা চলে আসবে মার্কেটে। টু বিল্ড স্টেবল বিজনেস, আপনার বিজনেসটা কিন্তু স্টেবল হিসেবে বিল্ড করতে পারবে। ব্রিঙ্গিং রেগুলারলি রিপিটেড সেল, আমি যেটা একটু আগে বলছি যে আপনি রিপিটেড সেলস করতে পারবেন। কারণ যখন আপনি এই আপনার হচ্ছে এইখান থেকে আপনি যখন মধুটা কিনলেন, মধুটা কিনে যখন তার ট্রাস্টেড হয়ে গেল, তখন কিন্তু আপনার এখান থেকে ঘিটাও কিন্তু নিবে, এখান থেকে কিন্তু আপনার কালো জিরাটাও নিবে, রিপিটেড কিন্তু সেলস আসবে। আপনার হচ্ছে সেলস প্রোডাক্ট অ্যাট কস্টলি, আপনি কিন্তু প্রোডাক্ট গুলো মোটামুটি কস্টলিতেও বিক্রি করতে পারবেন। সেলস প্রোডাক্টস অটোমেটিক্যালি উইদাউট অ্যাডস ক্যাম্পেইন, যেটা আগেই বলে দিচ্ছি যে আপনি অ্যাডস ক্যাম্পেইন ছাড়াই সে প্রোডাক্ট সেল হবে একটা সময়, যখন হচ্ছে আপনার যদি এইভাবে যদি আপনার ব্র্যান্ডটা তৈরি করতে পারেন, আপনার বিজনেসটা অটোমেট ভাবে কিন্তু আপনার অটোমেট হয়ে যাবে। হ্যাঁ, গেটিং অর্ডার স্টেপ বাই স্টেপ, আপনি স্টেপ স্টেপ অর্ডার পেতেই থাকবেন। ইউজিং ডেটা লেয়ার অ্যান্ড পিক্সেল অ্যাট রাইট ওয়ে, আপনি যদি এইভাবে কাজ করেন, এই যে পিক্সেলের ক্লাসটাতে হয়তো এখন বুঝবেন না, আহ, যখন হচ্ছে পিক্সেল এবং ডেটা লেয়ার নিয়ে ক্লাস নিও তখন এটা বুঝবেন। অর্থাৎ আপনি যদি এই যে সেলস ক্যাম্পেইন অনুযায়ী যদি আপনি যদি আপনার অ্যাড ক্যাম্পেইন গুলো রান করেন, তাহলে কিন্তু তো তো সেটা হচ্ছে দেখেন আপনার মানে পিক্সেলের ব্যাপারটা কি, যদি আপনি হচ্ছে এই ফানেল অনুযায়ী ক্যাম্পেইন ক্রিয়েট করেন, তাহলে কি হচ্ছে, তাহলে কিন্তু রাইট ওতে আপনার পিক্সেলটার ডেটাটা আপনি পাবেন। অর্থাৎ যখন আপনি কিনা একটা ট্রাফিক ক্যাম্পেইন করবেন বা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করবেন, সেই ক্যাম্পেইন থেকে আপনার ইউজারের অ্যাক্টিভিটিটা কি হচ্ছে আপনি কিন্তু সেটা বুঝতে পারবেন। আপনি যখন সেলস ক্যাম্পেইন করবেন, সেলস ক্যাম্পেইন করার পর ওইখান থেকে আপনার ইউজার অ্যাক্টিভিটি সম্পূর্ণ আপনার পিক্সেলের মাধ্যমে ট্র্যাকিং করতে পারবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু 30 সেকেন্ড। আচ্ছা আমি একটু মানে ভাই একটা ক্লায়েন্টের মিটিং আছে, হ্যাঁ একটা জবের জন্য অ্যাপ্লাই করছে, ওটার একটা মিটিং আছে, আমি ওনার মানে কোনো একটা ইনফরমেশনের জন্য হেল্প চাচ্ছি, আমি একটু 30 সেকেন্ড। ওই বিপ্লব ভাইয়ের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না।
কি খোঁজ লাগবে ভাই হামজা ভাই? অন্য সময় মিট করেন না আমার সাথে, আপনি শুধু একা একাই থাকেন, তো হবে না। কেন আমি তো সবসময় মিট মিট করেই রাখি ভাই। মিট করলাম না কবে? আমার সঙ্গে বুঝেন নাই? জি ভাই। হ্যালো, বিপ্লব মোর্শেদ আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি খবর তোমাদের? প্রোগ্রাম কত দূর? এই তো নয়তো এখানে কি আলহামদুলিল্লাহ প্রোগ্রাম স্যার। শুরু করছো? আপনি তো লেট করলেন, আমার প্রোগ্রাম নিয়ে মোটামুটি দীর্ঘ সময় ধরে আলোচনা করলাম। আমার যে তো ভাতিজার বিয়ে ছিল, ওই বিয়ের অনুষ্ঠানে গেছিলাম তো, ওই ঝিনাইদহ ছিলাম। হ্যাঁ, আসতে লেট হয়ে গেল একটু। ও আচ্ছা আচ্ছা, এই জন্যই। মোটামুটি প্রোগ্রাম খুব ভালোভাবে হবে আশা করছি। আচ্ছা, তো আমি আপনাকে ফোন দিয়ে বলবো না। ঠিক আছে ঠিক আছে, কালকে ফোনে রাতে ওকে, কথা হবে তাহলে। জি জি। ওই যে আমার ভাইয়ের হচ্ছে মানে অলরেডি সে জুম মিটিং আছে, একটা ইম্পর্টেন্ট একটা মানে ইনফরমেশনের জন্য কল দিয়েছিল। তো যেটা বলতেছিলাম আর কি, তো দেখেন সেলস ফানেল অনুযায়ী যদি হচ্ছে অধিকাংশ কিন্তু বিশেষ করে বাংলাদেশে কিন্তু অনেকেই যারা এই যে বুস্টিং করে, বুস্টিং কিন্তু মানে খুবই একটা বাজে একটা ব্যাপার, বুঝছেন? বুস্টিং এ আপনি, আমি তো এটা আমার প্রথম ক্লাসে বলছিলাম যে বুস্টিং দিয়ে আপনি আসলে ভালো কিছু করতে পারবেন না। আবার যারা এই যে অ্যাডভান্স লেভেল পর্যন্ত জানে না, তারা কিন্তু এই সেলস ফানেল অনুযায়ী কিন্তু ক্যাম্পেইন ক্রিয়েট করে না, যার কারণে কি হয়, তাদের কস্টিং রেটটা অনেক বেশি হয়, সেই তুলনায় তার রেজাল্টটা কিন্তু ভালো পায় না। কিন্তু যখন আপনি সেলস ফানেল ক্রিয়েট করে আপনার বিজনেসের জন্য রান করবেন, আপনি অ্যাডস রান করবেন, দেখবেন যে একদম সঠিক ওয়েতে আপনি রান করতে পারবেন, আপনি সঠিক ওয়েতে আপনার অডিয়েন্সটারে আপনি কাস্টমারে রূপান্তর করতে পারবেন। কারণ প্রথমেই যদি হচ্ছে কিনা আপনি অ্যাওয়ারনেস যদি না যে সরাসরি যদি সেলস ক্যাম্পেইন করেন, তাহলে সেই ক্যাম্পেইনটা সাকসেসফুল হবে না। সেখানে আপনার ডলার স্পেন্ড বেশি হবে, কিন্তু আপনার ভালো সেলস আসবে না। কিন্তু যখনই কিনা আপনি একটা সেলস ফানেল ক্রিয়েট করে একটা ক্যাম্পেইন করবেন, একটা একদম টার্গেটিং করবেন, যে প্রথমে আমি কি করব, প্রথমে হচ্ছে আমি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব 15 দিনের জন্য একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব। 15 দিনের হচ্ছে আমার টার্গেটেড অডিয়েন্সের হয়তো টার্গেটেড অডিয়েন্সের সাইজ হয়তো আসতে পারে, আপনি সাপোজ হচ্ছে 15 লক্ষ বা 5 লক্ষ। আপনি যাচ্ছে যে এই 5 লক্ষ মানুষের কাছে আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব। যখন আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবেন এই 5 লক্ষ মানুষের কাছে, তখন কিন্তু কস্টিংটা খুবই কম হবে। এখানে কিন্তু আপনার ক্যাম্পেইন রিলেভেন্ট করে কিন্তু এখানে আপনার কস্টিংটা হয়। তো অ্যাওয়ারনেসে হচ্ছে সবচেয়ে কম খরচ হয়। দেন হচ্ছে আপনার ট্রাফিকে, অর্থাৎ ট্রাফিক ক্যাম্পেইন করবেন বা এঙ্গেজমেন্ট করবেন, সেটা অ্যাওয়ারনেস থেকে একটু বেশি খরচ হয়। এবং এবং হচ্ছে যখন আপনি একটা সেলস রান করবেন, মানে সেলস এর জন্য রান করবেন, কনভার্সন রান করবে, ক্যাম্পেইন রান করবেন, তখন কিন্তু সবচেয়ে বেশি খরচটা হয়। তো সেই ক্ষেত্রে আপনি মনে করেন যে 5 লক্ষ আপনার অডিয়েন্স সাইজ, এই 5 লক্ষ মানুষের কাছে যখন আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবেন, 5 লক্ষ মানুষের মধ্যে কিন্তু যারা হচ্ছে যে আপনার প্রোডাক্টটা এই যে আসলে ভিডিওটা কে মানে দেখবে, মনে করেন যে আপনার সামনে তো কত ভিডিওটা আসতেছে, তো ভিডিওটা কিন্তু তারাই দেখবে যারা হচ্ছে ইন্টারেস্টেড মোটামুটি আছে। আমি যে তখন একটা ভিডিও দেখতেছিলাম, মনে করেন এই যে এই ভিডিও, এই অ্যাডটা আমার কাছে শো করতেছে, আমি কিন্তু দেখবো না সহজেই, কারণ আমি কিন্তু স্ক্রল করে চলে যাব, কারণ এইখানে যে প্রোডাক্টটা নিয়ে দেখাচ্ছে এই প্রোডাক্টটা কেনার আমার কোনো হয়তো ইচ্ছা নাই বা কোনো প্রয়োজন নাই, আমি কিন্তু ভিডিওটা দেখবো না। তাহলে ভিডিওটা কারা দেখবে? তারাই দেখবে যারা ইন্টারেস্টেড। যখন আপনার ওই 5 লক্ষ মানুষের মধ্যে দেখা যাচ্ছে এই ভিডিওটা যখন হচ্ছে আপনার 50,000 মানুষ দেখে ফেললো বা 1 লক্ষ মানুষ দেখে ফেললো, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন 1 লক্ষ মানুষ ইন্টারেস্টেড আছে। এরপর আপনি কি করেন, এই 1 লক্ষ মানুষ, 1 লক্ষ যাদের কাছে যারা ভিডিওটা ভিউ করছে, এখানে কিন্তু আপনার ট্র্যাকিং করতে পারবেন যে ভিডিওটা যদি সাপোজ আপনার 1 মিনিটের হয়, সেখানে মানে আপনার 15 সেকেন্ড কতজন মানুষ দেখছে, বা 50% ভিডিওটা কতজন মানুষ দেখছে, 90% ভিডিওটা কতজন মানুষ দেখছে, এটা কিন্তু আপনার দেখতে পারবেন রেজাল্টটা। তো
তো আপনি তখন কিন্তু সিদ্ধান্ত নিতে পারবেন যারা 50% ভিডিওটা দেখছে অথবা 15 সেকেন্ড ফুল দেখছে, তাদের নিয়ে কিন্তু পরবর্তীতে আপনি কি করতে পারবেন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করতে পারবেন অন্য কন্টেন্ট দিয়ে। তখন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে আপনি যখন হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, যখন তারা ওই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে যারা আপনার এই ওয়েবসাইটে ঢুকবে অর্ডার নাও ক্লিক করে, তারা কিন্তু আপনি বুঝে নেবেন যে এরা কিন্তু আপনার হচ্ছে টার্গেটেড। মানে ওই যে আপনার দেখলো কত 1 লক্ষ মানুষ দেখলো, 1 লক্ষ মানুষের মধ্যে যারা ওই 1 লক্ষ মানুষের উপর যখন হচ্ছে অডিয়েন্সের উপর যখন আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, 1 লক্ষ মানুষের মধ্যে যখন আপনার হচ্ছে 5,000 মানুষ বা 1,000 মানুষ যখন হচ্ছে আপনার ওয়েবসাইটে ভিজিট করবে, তখন কিন্তু আপনি আরো পিউরিফাই করে ফেলতে পারছেন, মানে আরো হচ্ছে কি মানে ইয়ে করতে পারতেছেন। তো তখন দেখা যাচ্ছে 1,000 মানুষ কি করলো, আপনার ওয়েবসাইটটা দেখলো, দেখার পরে আপনার ওয়েবসাইটে এসে আপনার কন্টেন্টটা ভিজিট করলো, কন্টেন্টটা দেখলো, আপনার প্রোডাক্টটা দেখলো, ডিটেলস দেখলো। তো ওই 1,000 মানুষের মধ্যে পরবর্তীতে যখন আপনি সেলস ক্যাম্পেইন করবেন, দেখবেন যে 1,000 মানুষের মধ্যে আপনার এখান থেকে 50টা সেলস চলে আসছে। ঠিক আছে, এভাবে করে করলে আপনি কিন্তু সরাসরি অডিয়েন্সে একদম যেটা আপনার পিওর কাস্টমার, সেই কাস্টমার ক্ষেত্রে আপনি পেয়ে যাবেন। কিন্তু যখনই সেলস ক্যাম্পেইন বাদে আপনি করবেন, মানে যখন ফানেল বাদে ক্যাম্পেইন করবেন, তখন আপনি কি করবেন, তখন আপনার অডিয়েন্স সাইজ 5 লক্ষ, আপনি 5 লক্ষ মানুষের মধ্যে কি করবেন, আপনার হচ্ছে সেলস ক্যাম্পেইন করবেন। সেলস ক্যাম্পেইন করলে দেখা যাবে যে এখানে আপনার অবশ্যই ফেসবুক হচ্ছে তার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি যখন সেলস ক্যাম্পেইন করবেন, যারা সেলস কোড মানে কিনতে ইচ্ছুক তাদের কাছেই একটা শো করবে, বাট তারা তো আপনার বিজনেস সম্পর্কে জানে না, আপনাকে চেনে না, তাহলে তো আপনার থেকে সহজে কিনবে না। ঠিক আছে, তো এটাই হচ্ছে ফেসবুক সেলস ফানেলের ব্যাপার। আর এটা হচ্ছে আমি আবারও বলি, সেটা হচ্ছে যে আপনার প্রথম যেটা আমরা ট্রাফিক যদি বলি, আমরা হচ্ছে বলি কোল্ড ট্রাফিক, যেটা যে ট্রাফিক হচ্ছে আপনার বিজনেস সম্বন্ধে কিছুই জানে না। ঠিক আছে, দেন ওয়ার্ম ট্রাফিক কারা, যারা আপনার সম্পর্কে জানে, আপনার বিজনেস সম্পর্কে জানে, তারা কিন্তু ওয়ার্ম ট্রাফিক, অর্থাৎ আপনার বিজনেস সম্পর্কে, আপনার প্রোডাক্ট সম্বন্ধে বা আপনার ওয়েবসাইট সম্বন্ধে যারা জানে, তারা কিন্তু আপনার ওয়ার্ম ট্রাফিক। এবং হট ট্রাফিক কারা, যারা আসলে আপনার প্রোডাক্টটা আপনার বিজনেসের সম্বন্ধে জানে, আপনার ওয়েবসাইট সম্বন্ধে ডিটেলস জানে, দেন তারা হচ্ছে কিন্তু আপনার হট ট্রাফিক, তার মানে তারাই মূলত এক্সিস্টিং কাস্টমার হিসেবে আপনার পরবর্তীতে হয়ে যাবে। এই হচ্ছে ফেসবুক সেলস ফানেলের ব্যাপার। ফেসবুক সেলস ফানেলে হচ্ছে দুইটা বিষয় মানে কাজ করে, সেটা হচ্ছে যে আপনার এই যে দুইটা বিষয়টা হচ্ছে যে আপনার হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি, অর্থাৎ দেখেন স্ট্র্যাটেজি এবং হচ্ছে টেকনোলজি, এই দুটা যদি ঠিক থাকে, এই দুটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনি হয়তো অ্যাওয়ারনেসও ক্যাম্পেইন করলেন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে কনসিডারেশন ক্যাম্পেইনও করলেন, পরে কনভার্সন ক্যাম্পেইনও করলেন, কিন্তু যদি কিন্তু এই দুইটা যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আবার হবে না। কারণ একটা আপনার যখন হচ্ছে একটা বিজনেস সাকসেস হওয়ার পিছনে, আপনি একটা সাকসেস ক্যাম্পেইন হওয়ার পিছনে কিন্তু সমস্ত বিষয় অর্থাৎ A to Z কিন্তু কাজ করে। A to Z আপনাকে স্কোয়ার থাকতে হবে, স্কোয়ার না থাকলে হবে না। সেটা হচ্ছে আপনাকে স্ট্র্যাটেজিটা বুঝতে হবে, আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজিটা বুঝতে হবে। অর্থাৎ কন্টেন্ট স্ট্র্যাটেজিটা যদি বুঝতে হয়, তাহলে আমি আর একটা দেখাই, এটা এখানে দিচ্ছি কিনা। এইটা যদি বুঝতে হয় যে এটা আপনাকে বুঝতে হবে, অর্থাৎ কন্টেন্ট স্ট্র্যাটেজি আপনাকে বুঝতে হবে যে আপনি যখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবেন, তাহলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে গেলে আপনি দেখা যাচ্ছে যে একটা কন্টেন্ট তৈরি করলেন, একটা ভিডিও, আপনি ভিডিওতে ক্যাম্পেইন করবেন, সেই ভিডিওটাই আপনি হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনও দিচ্ছেন, ট্রাফিকেও দিচ্ছেন, আপনার হচ্ছে কনভার্সনেও দিচ্ছেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে 3 প্রকারের এখানে কন্টেন্টটা দিয়ে হচ্ছে ক্যাম্পেইন রান করতে হবে। তো ক্যাম্পেইনে যদি আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজিটা ভুল করেন, তাহলে কিন্তু এখানে একটা বড় ধরনের একটা ভুল হবে। তো কন্টেন্ট স্ট্র্যাটেজিটা যদি আমরা বলছি, এটা আমরা একটু দেখি। হ্যাঁ, দেখেন টপ অফ দ্য ফানেলে আপনি কোন ক্যাম্পেইন অবজেক্টিভ রান করতে পারবেন, অ্যাওয়ারনেস এবং এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, অ্যাওয়ারনেস এবং এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। ঠিক আছে, তো এখানে আপনাকে কি করতে হবে, এখানে দেখেন কখন আপনি ব্যবহার করতে পারবেন, হোয়েন টু ইউজ, যে এনকারেজ ডিসকভারি অফ ইউর ব্র্যান্ড, যে আপনার হচ্ছে যে আপনার ব্র্যান্ড সম্বন্ধে মানে এনকারেজ করতে হয় মানুষকে, এনকারেজ ডিসকভারি অফ ইউর লোকাল বিজনেস, আপনার লোকাল বিজনেস সম্বন্ধে এনকারেজ করতে হবে। শো অ্যাডস টু দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ দ্য পিপল পসিবল, অর্থাৎ যত মানুষ সম্ভব তত মানুষের কাছে কিন্তু আপনাকে এই ক্যাম্পেইনটা রান করতে হবে।
অর্থাৎ আপনাকে দেখতে হবে যে আপনার মানে টার্গেটেড অডিয়েন্সের সাইজটা কত। আপনার যদি লোকেশন অনুযায়ী তো আপনার মানে আপনার টার্গেটিংটা হবে। তো লোকেশন যদি পুরো বাংলাদেশ থাকে তাহলে পুরো বাংলাদেশের মধ্যে আপনার যদি অডিয়েন্সটা মেন হবে না হোমেন হবে, যদি পুরো মেন এবং হোমেনই হয় এবং এইজ কত এইজের হবে, এই যদি হচ্ছে আর কিনা 18 থেকে 33 হয়, তাহলে এটা আপনার তিনটা সিলেক্ট করে এবার আপনি দেখেন যে আপনার অডিয়েন্স সাইজ কত। অডিয়েন্স সাইজ যদি 15 লক্ষ হয় তাহলে অবশ্যই আপনার টার্গেট থাকে 15 লক্ষ মানুষের কাছে ক্যাম্পেইনটা রান করা। তো 15 লক্ষ মানুষের কাছে যখন ক্যাম্পেইনটা রান করবেন তখন কিন্তু এখান থেকে আপনার 15 লক্ষ মানুষের মধ্যে যারা টার্গেটেড তারা কিন্তু হচ্ছে আপনার আপনার ক্যাম্পেইনটাতে হচ্ছে কিনা এঙ্গেজ হবে। কিন্তু দেখা যাচ্ছে আপনার সাইজটা হলো 15 লক্ষ, আপনি সেখানে 5 লক্ষ মানুষের কাছে অ্যাড রান করলেন, তাহলে তো হবে না। আপনি যদি টোটাল দেখেন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো। আপনার যদি বাজেট থাকে তাহলে আপনার আপনার টার্গেট থাকতে হবে যে পুরো মানে যত মানুষের কাছে দেখানো সম্ভব পুরোটাই দেখানো। এখন এখানে কন্টেন্ট স্ট্র্যাটেজিটা কেমন হবে, কন্টেন্টের ক্ষেত্রে কিন্তু এখানে বলা আছে যে আইডেন্টিফাই ইউর ব্র্যান্ড। আপনার ব্র্যান্ডকে আইডেন্টিফাই করতে হবে বেসড অন ভিজুয়াল ইন্ডিকেটর সাচ অ্যাজ লোগো, কালার এন্ড ট্যাগলাইন। অর্থাৎ আপনি যে ক্যাম্পেইনটা রান করবেন ওই ক্যাম্পেইনে মানে অ্যাডস এর যে ভিডিওটা হবে বা অর্থাৎ ভিডিও অথবা ইমেজ হয় সেখানে কিন্তু আপনার লোগো, আপনার ব্র্যান্ডের কালার, আপনার ট্যাগ লাইনটা কিন্তু এখানে ফোকাস করতে হবে। সেটা কি হতে পারে, আপনার ইনফোগ্রাফিক্স রিলেটেড আপনার কন্টেন্ট হতে পারে, 15 সেকেন্ডের ভিডিওর কোনো কন্টেন্ট হতে পারে, আপনার কাস্টমাইজ কোনো ইমেজ হতে পারে। সবচেয়ে ভালো হয় হচ্ছে ভিডিওটা হচ্ছে আপনার সবচেয়ে ক্যাম্পেইনের জন্য কিন্তু ভালো। তো আপনারা মানে আপনার ক্লায়েন্ট যারা হবে ক্লায়েন্টদেরও হচ্ছে এই পরামর্শটা দিতে হবে, ঠিক আছে? তো যখন আপনি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবেন এই যে বিষয়গুলো মাথায় রাখতে হবে। আপনি যখন হচ্ছে একটা ট্রাফিক বা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করবেন তো তখন হচ্ছে আপনার এই যে মিডল অফ দ্য ফানেল, তো এখানে হচ্ছে আপনার ইনকারেজ কাস্টমার টু এক্সপ্লোর ইউর প্রোডাক্টস অর সার্ভিসেস। যে এখানে বলছে কাস্টমারদের ইনকারেজ করতে হবে আপনার প্রোডাক্টটা এক্সপ্লোর করতে অথবা সার্ভিস সম্বন্ধে। অর্থাৎ এখানে কিন্তু প্রথমে কি এখানে বললাম যে এখানে হচ্ছে আপনি যত মানুষ সম্ভব তত মানুষের কাছে দেখান। ওই মানুষগুলোর মধ্যে যারা হচ্ছে আপনার ইনগেজ হলো, যারা হচ্ছে আপনার ভিডিওটা দেখলো বা যারা হচ্ছে আপনার ইনকারেজ হয়ে আপনার সম্বন্ধে জানলো, তাদের কাছে কি করেন, তাদের কাছে হচ্ছে আপনি প্রোডাক্টটা মানে এক্সপ্লোর করার জন্য ওই কাস্টমারদের ইনকারেজ করতে হবে যে তোমার ওইখানে হতে পারে কন্টেন্টটা হতে পারে ব্লগ পোস্ট হতে পারে, কোনো ভিডিও টেস্টিমোনিয়াল হতে পারে, কোনো ইমেল নিউজ লেটার হতে পারে, বেনিফিটস হতে পারে, এডুকেশনাল হতে পারে। অর্থাৎ এই রিলেটেড কিন্তু আপনার কন্টেন্ট দিতে হবে ট্রাফিক বা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এখানে কিন্তু আপনার সরাসরি সেলস ক্যাম্পেইন সেলস দিলে কিন্তু হবে না। অর্থাৎ এখানে কি হতে পারে, আপনি হয়তো কোনো একটা সার্ভিস নিয়ে কাজ করবেন বা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেটা একটা ব্লগ পোস্ট দিলেন, ঠিক আছে? অর্থাৎ কোনো একটা সুন্দর একটা পোস্ট দিলেন যে সাপোজ হচ্ছে আপনার মধু বিক্রি করতেছেন, মধু বিক্রির হচ্ছে উপকারিতা সম্বন্ধে একটা ব্লগ পোস্ট হতে পারে, বা সার্ভিসের হচ্ছে একটা উপকারিতা সম্বন্ধে একটা ব্লগ পোস্ট হতে পারে, একটা ভিডিও টেস্টিমোনিয়াল হতে পারে। ভিডিও টেস্টিমোনিয়াল কিভাবে হতে পারে, যে যারা যারা মধু মানে অলরেডি খাইছে, যারা যারা আপনার ইয়ে থেকে মধুটা হচ্ছে কিনছে, তাদের একটা টেস্টিমোনিয়াল যে তারা একটা রিভিউ দিল যে হচ্ছে যে কিনা আপনার হচ্ছে যে মধুটা মানে তার মধুটা যে ভালো ছিল তারা যদি একটা রিভিউ দেয়, এরকম আপনি যখন একটা ক্যাম্পেইন করবেন তখন কিন্তু ওই যে যারা আপনার বিজনেস সম্বন্ধে জানলো তারা কিন্তু আপনার হচ্ছে কি তারা একটা ট্রাস্ট পাবে, ঠিক আছে? একটা ট্রাস্ট পাবে যে না এটা আমরা নিতে পারি। বা আপনার যদি কোনো সার্ভিস রিলেটেড হয় যে আপনার সার্ভিস পেয়ে যে সকল কাস্টমাররা অলরেডি স্যাটিসফাইড, সেরকম কোয়ালিটি একটা ভিডিও হতে পারে, ইমেল নিউজ লেটার হতে পারে, আপনার হচ্ছে প্রোডাক্টের বেনিফিট সংক্রান্ত কোনো ইয়ে যেতে পারে, এডুকেশনাল যেতে পারে। অর্থাৎ মানুষকে এডুকেট করতে হবে ট্রাফিককে। এবং দেন যে হচ্ছে আপনার বটম অফ দ্য ফানেলে যে আপনাকে এরপর কি করতে হবে, এই যে এতক্ষণ পর্যন্ত মানুষকে সচেতন করলেন, তারপরে মানুষকে হচ্ছে আপনার মানে বেনিফিট সম্পর্কে বোঝানোর পরে এবার বলেন যে তোমরা এসে প্রোডাক্টটা কেনো, ঠিক আছে? তখন আপনি কি করবেন, এখন আপনি সেলস কন্টেন্ট দিতে পারবেন। এখানে যে কন্টেন্ট শুড বি ফোকাসড অন প্রাইসিং এন্ড প্রমোশন, কন্টেন্টটা তখন আপনাকে ফোকাস করতে হবে প্রাইসিং এবং প্রমোশনে।
যে আপনার এই প্রোডাক্টটা যদি নিতে চান এই প্রোডাক্টের প্রাইস এত, এবং এটা হচ্ছে আপনার একটা ডিসকাউন্ট দিয়ে দিতে হবে। বিশেষ করে মানুষ কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ডিসকাউন্ট চাই, যার কারণে আপনার দেখবেন যে যতগুলো প্রোডাক্ট সেল হয় সবসময় ডিসকাউন্ট লেগেই থাকে। আপনি দেখছেন কোনো প্রোডাক্টে ডিসকাউন্ট থাকে না এমন হয়? বেশিরভাগই ডিসকাউন্ট থাকে। এই যে এখানে আমরা হাতিমে ঢুকলাম, দেখেন তো সব সময় দেখেন আপনার এখানে কিন্তু ডিসকাউন্ট আছে, সারা বছরে দেখবেন যে ডিসকাউন্ট আছে। তো আপনার ডিসকাউন্ট রেটের হচ্ছে আপনার বাইং কন্টেন্টটা হতে পারে, সেখানে একটা কুপন থাকতে পারে, কোনো অফার থাকতে পারে, এই রিলেটেড হচ্ছে আপনাকে কন্টেন্ট পাবলিশ করতে হবে। এই হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি, ঠিক আছে? তো এখানে আপনাকে কন্টেন্টে ভুল করা যাবে না। দুইটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজিটা ঠিক থাকতে হবে এবং টেকনোলজি বিষয়টা ঠিক থাকতে হবে। অর্থাৎ আপনার মনে করেন আপনি সুন্দরভাবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলেন, কনসিডারেশনের জন্য ক্যাম্পেইনটা ঠিক হলো, আপনার কন্টেন্টটাও ঠিক আছে, কিন্তু আপনার সেলস পেজটা ঠিক নাই। ঠিক আছে, আপনার সেলস পেজটা ঠিক নাই। আপনি মধু বিক্রি করবেন, মধুর জন্য অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট আপনি ক্যাম্পেইন করলেন, কিন্তু এই যে সেলস পেজে আসলাম এখানে দেখেন কত সুন্দর পেজটা অপটিমাইজ আছে। এখন যদি এখানে যদি এটা অপটিমাইজ না থাকে, মানে আপনি যখন আপনার ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনিও কিন্তু আপনার ক্লায়েন্টের পেজটা একটু দেখে নিতে হবে যে তার পেজটা ঠিক আছে কিনা। যদি তার পেজটা ঠিক না থাকে, এই যে এত সুন্দর এখানে যেমন অনেক সুন্দরভাবে কিন্তু অপটিমাইজ করা আছে, এবং বেশিরভাগ যেহেতু ফেসবুক ইউজার কিন্তু থাকে হচ্ছে মোবাইল ডিভাইস থেকে কিন্তু সবাই আপনার বেশি হচ্ছে ইউজার থাকে, তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইটটা মোবাইল অপটিমাইজ থাকতে হবে। আপনার যে সেলস পেজটা হবে মূলত সেই সেলস পেজটা যদি মোবাইল অপটিমাইজ না থাকে, তাহলে দেখা যাচ্ছে কি আপনি যখন মোবাইল থেকে ঢুকলেন আপনার এই মধুর এই যে যে ইয়েগুলো প্রোডাক্টের যে ইমেজটা যেখানে থাকা দরকার সেখানে থাকলো না। যেমন এখানে আমি যখন আসলাম তখন কিন্তু এখানে প্রথমে কি শো করলো, প্রথমে শো করলো কিন্তু একটা হচ্ছে আপনার কৌটা, মানে একটা বয়ন, তাই না, একটা কৌটা শো করলো। তারপরে কিন্তু দুই তিনটা কিন্তু ইমেজ শো করতেছে, দেখছেন? এখানে যদি আপনি আপনার শুধুমাত্র আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি এই বোতলটা থাকে, তাহলে এখানে মানুষ মানে আপনার ইউজার কি ভালো তথ্য পাবে না কিন্তু। এখানে যেমন হচ্ছে এই যে এইটাতে একটা ইমেজ দিছে, এরপর হচ্ছে এটার একটা ইমেজ দিছে, এটা একটা ইমেজ দিছে, এটা একটা ইমেজ দিছে, এখানে হচ্ছে আপনার মানে ইনফোগ্রাফিক অনুযায়ী হচ্ছে একটা দিছে যে আদার্স হানি এবং হচ্ছে আপনার ন্যাচারাল মাস্টার্ড ফলোয়ার হানি। অর্থাৎ এখানে আপনি দুইটার কিন্তু একটা ডিফারেন্স বুঝাইছেন যে আপনি যদি অন্যান্য মধু নেন সেটা কেমন থাকবে আর আমারটা কেমন। তো এইভাবে যদি আপনার যদি অপটিমাইজ করা না থাকে, আপনার ডিটেলস ইনফরমেশন গুলো না থাকে, তাহলে কি হবে, কাস্টমার আসবে এসে এখান থেকে কিন্তু ব্যাক করবে, কেউ কিনবে না। তো এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। আপনার একটা সেলস পেজটা যদি খুব সুন্দরভাবে অপটিমাইজ না থাকে, তাহলে কিন্তু আপনি সুন্দর ক্যাম্পেইন করেও কোনো লাভ হবে না, তারা এসে কিনবে না। আপনার এখানে আপনার টাইটেল, ডিসক্রিপশন, রিভিউ অপশন সবকিছু ঠিকঠাক থাকতে হবে। আপনার হচ্ছে যেখানে অ্যাড টু কার্ট করার বিষয়, অ্যাড টু কার্ট করার ওইখানে কোনো যদি মানে টেকনিক্যাল ইস্যু যাতে প্রবলেম না থাকে, যখন আপনার হচ্ছে অর্ডার নাও করবে সেখানে টেকনিক্যাল কোনো ইস্যু না থাকে, আপনার কেউ যদি মেসেজ করে ওয়েবসাইটে সেখান থেকে আপনাকে ফিডব্যাক দিতে হবে। তো এই যে বিষয়গুলো আপনার টেকনিক্যাল ইস্যুটা কিন্তু ঠিক থাকতে হবে। এই বিষয়টা কিন্তু আমি আপনাদের মানে ডিটেলসে বলে দিচ্ছি, যাতে হচ্ছে কিনা যখন আপনি একটা মানে ক্লায়েন্টের কাজ করবেন, আপনি আপনার আপনার দিক থেকে আপনি বেস্ট, আপনার দিক থেকে, কারণ আপনি তো মানে কন্টেন্টটা তো সেই ম্যানেজ করতেছে। কন্টেন্টটা অধিকাংশ ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট গুলো কন্টেন্ট নিজেই ম্যানেজ করবে, আপনাকে শুধুমাত্র আপনাকে আপনার যা যা লাগবে শুধুমাত্র সেগুলো দিবে। তো আপনি আপনার দিক থেকে আপনি বেস্ট হিসেবে আপনি একটা মানে সেলস ফানেল অনুযায়ী ক্যাম্পেইন ক্রিয়েট করে দিলেন, কিন্তু দেখতেছেন যে রেজাল্ট আসতেছে না, তখন কি হবে? তখন কিন্তু আপনার বায়ার কিন্তু স্যাটিসফাইড হবে না। আর আপনার যদি এই নলেজটা না থাকে যে আসলে এখানে তো টেকনিক্যাল একটা ইস্যু আছে, দেখি না টেকনিক্যাল ইস্যু ঠিক আছে কিনা, যদি এই বিষয়টা যদি আপনার মাথায় না থাকে, আপনার কি হবে? আপনি সুন্দরভাবে ক্যাম্পেইন ক্রিয়েট করে ভালো রেজাল্ট আসবে না। রেজাল্ট না আসলে কি হবে? আপনার বায়ারের সাথে কিন্তু আপনার ভালো সম্পর্ক তৈরি হবে না, সে কিন্তু আপনাকে কি করবে? আপনাকে রিমুভ করে দিবে, মানে আপনাকে কিন্তু কাজে নিবে না। কিন্তু আপনি যখন সে তার ওয়েবসাইটটা দিবে, আপনি যদি একটু ভিজিট করে দেখেন যে আসলে তার ওয়েবসাইটটা দেখি না ঠিক আছে কিনা, আপনার মোবাইলেও দেখলেন যে ঠিক আছে,
বা আপনি দেখলেন যে ঠিক নাই, তখন কিন্তু আপনার ক্লায়েন্টকে পরামর্শ দিতে পারেন, দেখো আমি যদি সুন্দরভাবে ক্যাম্পেইন ক্রিয়েট করি, কিন্তু তোমার তো এই যে এই সাইটে এই সেলস পেজে এই সমস্যা আছে, এখানে তোমারটা দেখছি ভালো অপটিমাইজ নাই, তো ভালো অপটিমাইজ যদি না থাকে তাহলে তো ক্যাম্পেইন করে লাভ হবে না, তুমি তোমার ডেভেলপারকে দিয়ে সুন্দরভাবে অপটিমাইজ করে নাও। তাহলে কি হচ্ছে, আপনার যদি কোনো মানে ভালো রেজাল্ট নাও আসে, আপনি কিন্তু তার প্রবলেমটা ধরাই দিলেন, ধরাই দেওয়ার পর সে কিন্তু সেটা সেলস পেজে যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু সেটা ডেভেলপারকে দিয়ে ফিক্স করে নিবে, তাহলে কিন্তু বদনামটা আপনার ঘরে আসলো না। তো আপনাকে অবশ্যই টেকনোলজির বিষয়টা খেয়াল রাখতে হবে, যে আপনার ফেসবুক অ্যাডস দিয়ে যে সেলস পেজটা দিয়ে সেলস পেজ আপনি রান করবেন, সেলস পেজটাও কিন্তু ঠিক থাকতে হবে, আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজিটা ঠিক থাকতে হবে, আপনার হচ্ছে যে ক্যাম্পেইন গুলো রান করবেন আপনার ঠিক এই ভাবে হচ্ছে আপনার সেলস ফানেল অনুযায়ী যদি ক্যাম্পেইন রান করেন, একটু জেড যদি আপনার ঠিক থাকে মাস্ট বি। আর যদি আপনি আপনার কোনো বিজনেস নিয়ে কাজ করেন, তাহলে আপনার বিজনেসটা 100% সাকসেসফুল হবে। আপনার ক্লায়েন্টের যদি কোনো ক্যাম্পেইন নিয়ে কাজ করেন, 100% সাকসেস হবে, 100% সাকসেস হবে। ঠিক আছে, এখানে কোনো ভেরিয়া হবে না, এখানে কোনো মানে কি বলে মানে সাকসেস হবে না এমন কথা নাই। কারণ আপনি যেটা নিয়ে বিজনেস করবেন তখন কিন্তু কারণ ওই প্রোডাক্টটা যদি মানুষ ব্যবহার করে, ওই প্রোডাক্টটা মানুষের কিনতে হবে, যদি কিনা আপনি সঠিক ওয়েতে একজন কাস্টমারের কাছে রিচ করেন, করতে হবে কিন্তু। কিন্তু আপনার যদি এই যে কোথাও প্রবলেম থাকে তাহলে তো হবে না, সেটাই আপনাকে এ টু জেড বুঝতে হবে, তাহলে কিনা একটা ক্লায়েন্টকে আপনি সাকসেসফুল করতে পারবেন, একটা ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে পারবেন, ক্লায়েন্ট যখন স্যাটিসফাইড আপনিও তখন স্যাটিসফাইড হয়ে যাবেন। কারণ আপনার সাপোজ হচ্ছে যখন আপনার একটা ক্লায়েন্ট হতো, তার একটা থাকলো এস্টিমেট, একটা ধারণা থাকলো যে সে হচ্ছে $5,000 এই মাসে সেলস করবে। আপনি কি করলেন, আপনি যদি একটা ভালো ক্যাম্পেইন রান করে দেন, আপনি যদি সঠিকভাবে ভালো কাজ করে দিতে পারেন, তাহলে কি হবে, তার যদি সবকিছু ঠিক থাকে, টেকনিক্যাল ইস্যুটি সবকিছু ঠিক থাকে, এবং আপনি যে স্ট্র্যাটেজিটা দিলেন, অবশ্যই তো আপনাকে একটা প্ল্যানিং দিতে হবে। আপনার ক্যাম্পেইন রান করা কিন্তু নাথিং ব্যাপার, কোনো ব্যাপার না, আমি একদিনে শিখাই, মানে 1 ঘন্টায় কিন্তু শেখাই দিতে পারতেছি যে কিভাবে আপনি ক্যাম্পেইনটা রান করবেন, 1 ঘন্টার ব্যাপার। বা আমি যদি ফেসবুক অ্যাডস পুরো শেখাইতে চাই, 3টা ক্লাস নিলেই এনাফ। কিন্তু মানে ক্যাম্পেইন রান করার জন্য এনাফ, আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবেন, আপনি সেলস ক্যাম্পেইন করবেন, এনাফ, 1-2টা ক্লাসে এনাফ। কিন্তু আপনাদের একজন অ্যাডস এক্সপার্ট হতে হলে আপনাকে স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে, আপনাকে আপনার যে ক্লায়েন্টের বিজনেস, সেই বিজনেস অনুযায়ী আপনার একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনার তাকে প্ল্যানিং দিতে হবে, যে সে 3 মাস ধরে আপনাকে দিয়ে কাজ করাবে, 3 মাসের একটা সে হচ্ছে ক্যাম্পেইন রান করবে, তাহলে সেই 3 মাসের মধ্যে তার সেলস ফানেল অনুযায়ী সে কোনটাতে কত ডলার স্পেন্ড করবে। সে হয়তো 3 মাসে $5,000 স্পেন্ড করবে, তাহলে এই $5,000 3 মাসে মানে কখন কোন ক্যাম্পেইনটা ক্রিয়েট করতে হবে, স্টেপ বাই স্টেপ কোন ক্যাম্পেইন কিভাবে ক্রিয়েট করতে হবে, এবং কোন ক্যাম্পেইনের জন্য কত ডলার বাজেট রাখবে প্রত্যেকটা মাসে, 3 মাসের মধ্যে কোন আপনি হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে কত বাজেট দিবেন, কনসিডারেশনে কত বাজেট দিবেন, এবং কনভার্সনে কত বাজেট দিবেন, এটা একটা প্ল্যানিং করে দিতে হবে। পুরো 3 মাসের আপনার প্ল্যানিং করতে হবে কিন্তু। এখন আপনি যদি স্ট্র্যাটেজি না বোঝেন, আপনি প্ল্যানিং করতে পারবেন না, প্ল্যানিং এ ভুল হবে। আপনার প্ল্যানিং এ থাকতে হবে যে আমি যদি 1000 টোটাল তো $5,000 স্পেন্ড করবেন, $5,000 স্পেন্ড করলেন, আপনার কিন্তু এখানে হয়তো আহ, তাকে $20,000 আপনার সেলস করে দিতে হবে, $20,000 তার প্রোডাক্টের সেলস করে দিতে হবে, সেখান থেকে হয়তো তার লাভ হবে $10,000, আর এখানে সে যদি $5,000 হচ্ছে স্পেন্ড করে, তাহলে $5,000 তার লাভ। এভাবে করে কিন্তু তার একটা হচ্ছে প্ল্যানিং দিতে হবে। এখন এই প্ল্যানিং এ যদি আপনি ভুল করেন, বা সে $5,000 স্পেন্ড করলো, কিন্তু দেখা যাচ্ছে তার লাভের জায়গায় সে $5,000 জায়গায় সে লাভ করলো $3,000, তাহলে কি সে স্যাটিসফাইড থাকবে? থাকবে না। যখন তাকে আপনি $6,000, তারকে যখন হচ্ছে তার যে এস্টিমেট মানে ধর যে $20,000 সে মানে মানে প্রোডাক্ট সেল করবে, আপনি যদি $21,000 সেল করে দেন, $25,000 সেল করে দেন, দেখবেন যে অটোমেটিক গেল আপনাকে হয়তো মান্থলি $500 সে চার্জ দিচ্ছে, আপনাকে টিপস দিয়ে দিবে $200 বা $100 দিয়ে দিবে, কারণ আপনি তাকে স্যাটিসফাইড করছেন। আপনাকে টাকার জন্য ভাইয়াকে বলতে হবে না, যখন আপনি সাকসেসফুল করে দিবেন না,
বায়ার এমনিতেই দিবে, বলার আগেই দিয়ে দিবে। আর বিশেষ করে হচ্ছে বায়ারের থেকে এই টিপস পাওয়া যায়, বিশেষ করে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডসে কিন্তু ভালো টিপস পাওয়া যায় আপনার হচ্ছে লোকাল এসইওতে। কারণ লোকাল এসইওটা করলে দ্রুত মানে বাইরের ওয়েবসাইট র্যাঙ্কিং করা যায়। তো এগুলোতে যখন আপনার মানে একটা আপনার তার যে ইটা দিবেন, মানে কি বলেন, তার যে কমিটমেন্টটা দিবেন, যখন কমিটমেন্টটা ফিল আপ হবে সে এমনিতেই আপনার উপর ইয়ে থাকবে, অন্য কাউকে কিন্তু হায়ার করবে না। তো এই হচ্ছে মূলত সেলস ফানেলের ব্যাপার। আচ্ছা, আমরা সেলস ফানেল মোটামুটি বুঝলাম, তাই না? এখন আমরা সেলস ফানেল বুঝলাম। আহ, তো আমরা তো প্রত্যেকটা ক্যাম্পেইনের মোটামুটি সব ডিটেলস, প্রত্যেকটা ফিচার দেখছি আমরা, মানে সেলস ফানেলটাও বুঝে গেলাম। এখন কি করতে হবে, এখন হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ মোটামুটি যতগুলো ফিচার দেখছি না, প্রত্যেকটা মানে ফিচারের প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই যদি আমরা আসি, দেখেন একটা ক্যাম্পেইন যদি প্রথমে আপনি ক্রিয়েট করতে যান, এখানে কিন্তু বাইং টাইপ দেখা যায়। বাইং টাইপে এখানে যদি আমরা ক্লিক করি, এখানে কিন্তু দুইটা অপশন দেখতে পাই, একটা হচ্ছে অপশন, একটা হচ্ছে রিজার্ভেশন। তো আমি আপনাদের বললাম না যেটা, যে স্ট্র্যাটেজিটা আপনাকে বুঝতে হবে। আপনাকে ক্যাম্পেইন রান করতে, সাকসেসফুল ক্যাম্পেইন রান করতে হলে অবশ্যই স্ট্র্যাটেজি বুঝতে হবে। তো এই স্ট্র্যাটেজির মধ্যে কিন্তু আপনার এই যে অপশনটা পড়ে, কারণ আপনার অপশনে কখন কাজ করবেন, রিজার্ভেশনে কখন কাজ করবেন, অপশনটা আসলে কিভাবে কাজ করে বা অপশনটা কি, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, আমি যদি এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে যাই, আমি যদি কন্টিনিউ করি, দেখেন এখানে কিন্তু কি পাচ্ছি, ক্যাম্পেইন ডিটেলস এখানে কিন্তু বাইং ট্যাব পাচ্ছি, অর্থাৎ এখান থেকেও পাচ্ছি, আবার যখন ক্রিয়েট করতে যাব সেখান থেকেও কিন্তু পাচ্ছি। ঠিক আছে, এখানে কিন্তু দুইটা অপশন পাচ্ছি। তো আসলে অপশন এবং রিজার্ভেশনটা আসলে মূলত কি, এটা হচ্ছে আপনার বাইং টাইপ। অর্থাৎ আপনি যখন একটা ক্যাম্পেইন রান করবেন, সেটা যদি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হয়, অথবা ট্রাফিক ক্যাম্পেইন হয়, অথবা সেলস ক্যাম্পেইন হয়, তাহলে কিন্তু আপনাকে মানে আপনি আসলে বাইং টাইপ এখান থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে আপনি আসলে অপশন প্রসেসে যাবেন, না হচ্ছে আপনি ইয়ে প্রসেসে যাবেন, আপনি হচ্ছে রিজার্ভেশন প্রসেসে যাবেন। যেমন এর আগে আমি মনে হয় প্রথম ক্লাসে যত সম্ভব একটা প্রসেস দেখাইছিলাম, সেটার গাইডটা কোথায় আছে দেখি। আহ, এটাতে থাকতে পারে, দেখি। আচ্ছা, আপনারা আছেন তো? আবার কেউ, কারো কি ঘুমটা পাচ্ছে নাকি? কেউ চলে যায়? আছে আছে। কেউ যদি জি চলে না যায়, ভাইয়া। ঘুমটা পাইলে বলেন, কিন্তু কেউ চলে যায় না। আপনারা তো আবার ঘুমটুম পাইলে আপনারা মানে চলে যান, তো ঘুমটুম পাইলে বলেন, হ্যাঁ। দুইজন তো মনে হচ্ছে এতে লিড। আজকে একটু ক্লাসটা একটু বেশি হবে, কারণ প্রথম দিকে আমরা যেহেতু ওই যে ইভেন্টের ব্যাপারে একটু আলোচনা বেশি করছিলাম, ওইখানে আমাদের অনেক সময় চলে গেছে না, এই জন্য একটু একটু লং হবে। ভাই আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। হুম হুম। ভাইয়া এখন কথাটা হচ্ছে কি যে আমাদের হচ্ছে এই যে মানে অ্যাডস এর যে ভাই ফিচার যেগুলো আছে ভাই এগুলা হচ্ছে এখন দেখাই দেবেন, আর নেক্সট ডে ওটা হচ্ছে যে কিভাবে কাজ করবে ওটা হচ্ছে পরে দেখাবেন নাকি? হ্যাঁ, স্টেপ বাই স্টেপ হচ্ছে এ টু জেড। বিষয়টা হচ্ছে যে আমার ক্লাসের মানে ফেসবুক অ্যাডসের উপর যতগুলো প্রায় 35টা ক্লাস হবে, জি জি। 35টা ক্লাস করে ফুলফিল সম্পূর্ণ বুঝে যাবো, সমস্যা নাই। স্টেপ বাই স্টেপ কিভাবে মানে কোনটার পর কোনটার মানে শেখাইলে তোমাদের জন্য ভালো হবে, ইনশাল্লাহ এটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। ওকে। ঠিক আছে, জি জি ভাই। যখন যেটা দরকার তখন সেটাই পাবো ইনশাল্লাহ।
কারণ প্রত্যেকটা ফিচার নিয়ে যখন হচ্ছে আমরা শিখে যাব, শিখে যাওয়ার পরে লাস্টের দিকে কিন্তু আমরা আবার কি করব, যখন আমাদের টোটাল জানা হয়ে গেল, তখন কি করবো, আমরা হচ্ছে যে 6টা অবজেক্টিভের উপরই আমরা ক্যাম্পেইন রান করে দেখাই দিব। তখন কি হবে, তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। ওকে ভাই। তখন আমরা যখন টোটাল ফিচার হয়ে গেল, তখন কিন্তু আমরা স্ট্র্যাটেজি বুঝে গেলাম যে আসলে কোন স্ট্র্যাটেজিতে কোনটা নিয়ে আমাদের কাজ করতে হবে। দেন একটা হচ্ছে লাইভ ক্যাম্পেইন ক্রিয়েট করে দেখাই দিব, তাহলে তখন কিন্তু তোমাদের আর কোনো প্রবলেম থাকলো না। হ্যাঁ, এটা এই জন্য ভাই করতেছি, বুঝছেন? এটা অবশ্যই থাকবে, কোনো সমস্যা নেই। জি জি, ওকে ভাই। আচ্ছা, এই যে আমি আপনাদের প্রথম ক্লাসে এইটা একটু দেখাইছিলাম তাই না, এই যে আন্ডারস্ট্যান্ডিং দ্য ফেসবুক অ্যাডস অকশন প্রসেস। দেখা যাচ্ছে যে এই যে একজন ব্যক্তি 25 বছর, তার এইজ কত, 25 বছর বয়স, তার হচ্ছে ইন্টারেস্টেড জায়গা ডিজিটাল মার্কেটিং, স্পোর্টস, ফুড, তাই না? এই যে আমরা ব্যক্তি, মনে করেন আমার ইন্টারেস্ট তো, একজন মানুষের তো অনেকগুলো বিষয় থাকে, মানে তার জীবন চলার ক্ষেত্রে কিন্তু তার অনেক কিছু প্রয়োজন, খাবার দাবারের ক্ষেত্রে হোক, তার লাইফ স্টাইলের ক্ষেত্রে কোনো কিছু হোক, কত কিছুর প্রয়োজন না? তাহলে আমার ইন্টারেস্ট, দেখা যাচ্ছে আমি কোনো খাবারের মধ্যে কোনো একটা খাবার পছন্দ করি, আমার কোনো পোশাকের ক্ষেত্রে কোনো একটা পোশাক পছন্দ করি, আমি যে প্রফেশনে আছি এই প্রফেশনাল লাইফে কোনো কিছু হয়তো প্রয়োজন। তো এরকম ক্ষেত্রে আমার ইন্টারেস্ট তো অনেক রকম আছে। তো যারা খাবার নিয়ে কাজ করে, তাহলে তারা কি করবে, আমার কাছে খাবারের হচ্ছে আমাকে অ্যাড দেখাবে। আমি যেহেতু লাইফ স্টাইল, আমার আমার ফ্যামিলি আছে, তাহলে আমার অবশ্যই আমার পরিবারের জন্য এই যে প্রোডাক্ট গুলো প্রয়োজন হতে পারে। তাহলে কি করবে, ওরাও কিন্তু আমাকে মানে টার্গেট করবে, অর্থাৎ খাবারের কোন একটা কোম্পানি যদি একটা শো করে, আমাকে টার্গেট করবে, আমাকে অ্যাড দেখাবে। আমি কোনো এই যে ফার্নিচারের জন্য আমাকে হয়তো কোনো একটা অ্যাড দেখাবে। আমি যেহেতু হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন কোর্স আমার সামনে আসবে। ডিজিটাল মার্কেটিং এর আমার বিভিন্ন হচ্ছে সফটওয়্যার বা হচ্ছে এই যেমন এই একটা টুলস, এটা আমাদের আমরা কিন্তু কাজ করি, তো এই সকল অ্যাড কিন্তু আমরা দেখবো, তাই না? তো এইটা কিন্তু একটা অপশন প্রসেস আছে। তো এই যে একজন ব্যক্তি, এই ব্যক্তির ঠিক একই ভাবে আমি যেটা বললাম যে এই ব্যক্তির বয়স কত, 25 বছর বয়স, ও থাকে কোথায়, ঢাকাতে থাকে। ওর হয়তো ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, ওর মানে ইন্টারেস্টের জায়গায় স্পোর্টসটা ভালো লাগে, এবং সে হচ্ছে ফুডটা পছন্দ করে। এখন এই তিনটা কোম্পানি তিনটা অ্যাড দিবে, তার হচ্ছে যে তার ইয়েটা হচ্ছে যে সে যখন অডিয়েন্স সিলেকশন করতেছে, সে ইন্টারেস্ট দিচ্ছে কি ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে তাদের কাছে সে অ্যাডটা দেখাতে যাচ্ছে। এবং তাদের এইজ রিকমেন্ডেশন কত, 18 থেকে 35 বছর বয়স। ঠিক আছে, যে 18 থেকে 35 বছর যাদের বয়স, শুধুমাত্র তাদের কাছে একটা শো করবে, এবং সে লোকেশন দিচ্ছে কোনটা, ঢাকাতে দিচ্ছে, যে ঢাকাতে বাস করতে হবে। এবং আর একটা কোম্পানি সে অ্যাড রান করবে, সেও দিচ্ছে যে ডিজিটাল মার্কেটিং, যারা ইন্টারেস্টেড তার কাছে একটা শো করবে, এবং তাদের বয়স হতে হবে 20 থেকে 35। তার মানে যে 18 থেকে 35 দিচ্ছে, এর মধ্যে কিন্তু এই ব্যক্তি পড়ে যাচ্ছে, তার ইন্টারেস্টেড হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তার কিন্তু এর সাথে মিলে যাচ্ছে। এবং লোকেশন কত, তার লোকেশন ঢাকা, এর সাথে কিন্তু তিনটা রিকোয়ারমেন্ট কিন্তু ফিল আপ হলো, তার মানে তার এই অ্যাডটা কিন্তু তার কাছে শো করবে। আবার এই ব্যক্তি হচ্ছে যে মানে অ্যাড রান করবে, তার ইন্টারেস্টেডটা কত, ডিজিটাল মার্কেটিং, তার এইজটা কত, 20 থেকে 30। তার মানে এখানে 20 থেকে 30, 25 বছর বয়স, তার মানে এটাও কিন্তু রিকমেন্ডেশনটা মিলে যাচ্ছে। তার লোকেশন কোনটা, বাংলাদেশ, তো ঢাকা তো বাংলাদেশের মধ্যেই, তার মানে রিকমেন্ডেশন মধ্যে তারটা মিলে যাচ্ছে। আবার আর একজন ক্যাম্পেইন রান করবে, তার ইন্টারেস্টেড সে দিচ্ছে স্পোর্টস, যে যারা স্পোর্টস লাভার তাদের কাছে একটা শো করুক, মিলে গেল, স্পোর্টস আছে কিন্তু। এইজ কত, 18 থেকে 26, এটাও কিন্তু মিলে গেছে। লোকেশন কোনটা, ঢাকা, মিলে গেছে কিন্তু। তার মানে তিনজন ব্যক্তি সে অ্যাড রান করবে ফেসবুকের মাধ্যমে এই ব্যক্তিকে শো করানোর জন্য। তাহলে এখন কথা হচ্ছে যে এই তিনজন ব্যক্তি মানে এই তিনজন ব্যক্তি কি একসাথে তার কাছে একটা শো করাবে? এই তিনজন ব্যক্তি কোন, মানে কে আগে তার কাছে একটা শো করাবে, এইটা কিন্তু একটা বিষয়। এটার জন্য সে কি করবে, সে কিন্তু তাকে বিট করতে হবে ফেসবুকের কাছে। এটা কি করতে হবে, তার কাছে কিন্তু বিট করতে হবে।
হ্যাঁ, এখানে হচ্ছে বিট করে এখানে কিন্তু একটা ভ্যালু আছে, ঠিক আছে? এই যে এখানে অ্যাডভার্টাইজার আমরা যদি এটা দেখি যে ম্যাক্সিমাইজিং অ্যাডভার্টাইজার ভ্যালু, যে অ্যাডভার্টাইজ বিড ইনটু এস্টিমেট অ্যাকশন রেট প্লাস রিলেভেন্স অ্যাট কোয়ালিটি। তো ফেসবুক কি করবে এখানে কিন্তু এই তিনজনের মধ্যে কাকে আগে আপনার কাছে শো করবে, এই অডিয়েন্সের কাছে শো করবে, এই যে টোটাল ভ্যালু না, এই টোটাল ভ্যালু যারটার সাথে ম্যাচিং হয় তাকে কিন্তু হচ্ছে আগে একটা শো করাবে। অর্থাৎ এখানে হচ্ছে এই তিনজন ব্যক্তি কিন্তু হচ্ছে বিডিং করবে, সেই ইমেজটা আছে নাকি এখানে? উম, এখানে তো দেখছি না। আচ্ছা ঠিক আছে, বিডিং স্ট্র্যাটেজিতে আমি ওইটা দেখাবো না, কারণ ওটার ক্লাস আরো একটা হবে, ওইটার ক্লাস আলাদা হবে। তো এখানে হয়তো কি হবে, এইখানে তিনজন ব্যক্তি, এই তিনজন ব্যক্তি হয়তো সে হচ্ছে মানে তার কাছে শো করানোর জন্য কেউ মানে হয়তো তারা প্রোডাক্ট সেল করবে, হ্যাঁ? তো হয়তো কেউ হচ্ছে আপনার $3 দিবে, হয়তো এই ব্যক্তি $3 দিল, এই ব্যক্তি $5 দিল, এই ব্যক্তি হচ্ছে $60 দিবে। এখানে তারা হচ্ছে কিন্তু একটা বিড করবে ফেসবুককে, যে এই ব্যক্তির কাছে আমার একটা শো করালে আমি $3 দিব। এ কি দিবে? $5 দিবে। এ দিবে কত? $60। তার মানে এখানে কিন্তু বিড করতেছে। এই বিডিং এর উপর কিন্তু ডিপেন্ড করবে। এখানে কিন্তু এই যে প্রথমে তিনটা রিকোয়ারমেন্টের মধ্যে কিন্তু প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাডভার্টাইজার বিড, অর্থাৎ যে বেশি টাকা দিবে তার কাছে কিন্তু একটা আগে শো করবে, ঠিক আছে? তার মানে কিন্তু এখানে কিন্তু বিডিং স্ট্র্যাটেজির ব্যাপার আছে। তো এইগুলো আমি আর বললাম না, এগুলো পরেই বলবো, কারণ হচ্ছে এটা আরো ক্লাস তো আছে। তো একটা বিষয় কি, মানে বিডিং যে বিষয়টা, এই বিডিং এর জন্য কিন্তু আপনার এই অপশনটা, বাইং টাইপ অপশনটা, ঠিক আছে? অর্থাৎ আপনি যদি বিডিং করতে চান তাহলে আপনাকে অপশন প্রসেসে যেতে হবে। অর্থাৎ আপনি যখন হচ্ছে একটা সেলস ক্যাম্পেইন করবেন, আপনার প্রোডাক্টটা আপনি চাচ্ছেন যে প্রোডাক্ট আপনি সেলস করবেন সেই প্রোডাক্টটা হচ্ছে $5 মধ্যে হলে আপনার হয়তো প্রোডাক্টের প্রাইস $15। এই প্রোডাক্টটা যদি কেউ কেনে ওইখান থেকে হয়তো আপনার $5 লাভ হবে। তাহলে যদি $5 লাভ হয় তাহলে কিন্তু এখানে হচ্ছে আপনার $5 যদি লাভ হয় তাহলে কিন্তু আপনি যে অ্যাডস ক্যাম্পেইন করতেছেন সেলস ক্যাম্পেইনের জন্য, ওইখান থেকে অবশ্যই অ্যাডের একটা খরচ দিতে হবে। তাহলে খরচ হচ্ছে আপনার $2 দিচ্ছেন, যে $2 আপনার ফেসবুক অ্যাডস এর পিছনে খরচ করবেন আর $3 আপনি নিজে লাভ করবেন। তাহলে আপনি কি করবেন? আপনি কিন্তু আপনার হিসাব থাকে যে প্রত্যেকটা প্রোডাক্ট প্রতি আমার $2 আমি স্পেন্ড করবো, এর বেশি স্পেন্ড করবো না। তো এটাই মূলত অপশন প্রসেস। আপনি যেখানে বিডিং করবেন, বিডিংটা হচ্ছে অপশন প্রসেস। তো এটারই যদি হচ্ছে আমরা একটা অ্যাডস গাইড দেখি সরাসরি যদি আমরা অ্যাডস গাইডটা পড়ি সবচেয়ে ভালো হবে। আমরা যদি এই যে এই গাইডটাতে যাই, এখানে দেখেন বলছে চুজ দ্য রাইট বাইং টাইপ ফর ইয়োর ব্র্যান্ড ক্যাম্পেইন। আপনার ব্র্যান্ড ক্যাম্পেইনের জন্য রাইট বাইং টাইপটা চুজ করো। দেখেন এখানে দুইটা বিষয় আমরা দেখছি না, একটা হচ্ছে কি দেখছি রিজার্ভেশন আর একটা অপশন। তো অপশন আমি যেটা বললাম, অপশন প্রসেসের মধ্যে কি কি বিষয় আছে দেখেন, যে অফার্স মোর চয়েস, আপনি এখানে অনেক চয়েস করতে পারবেন। অফার আপনার ইফিসিয়েন্সি এন্ড ফ্লেক্সিবিলিটি থাকবে, অর্থাৎ আপনি অফার করতে পারবেন কি কি, আপনি অনেক চয়েস দিতে পারবেন। ফেসবুকের আপনারা কিন্তু অনেক ফিচার দেখছেন, হ্যাঁ? তো এই ফিচার গুলোর মধ্যে অনেকগুলো কিন্তু আপনি এই অপশন প্রসেসে গেলে আপনি অনেক ফিচার অ্যাড করতে পারবেন। আপনি ইফিসিয়েন্সি এন্ড ফ্লেক্সিবিলিটিটা থাকবে উইথ লেস প্রেডিক্টেবল রেজাল্ট। Ads can be placed across Facebook, Messenger, Instagram, Meta Audience Network. অর্থাৎ আপনি যদি অপশন প্রসেসে যদি ক্যাম্পেইন রান করেন তাহলে কিন্তু এগুলো হবে। আপনি ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং মেটা অডিয়েন্স নেটওয়ার্কের মাধ্যমে 4টা প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনার অ্যাডটা রান করতে পারবেন। এবং যদি রিজার্ভেশনে যান, এখানে বলছে যে লেট ইউ প্ল্যান,
চলো চলো প্ল্যান করি এন্ড বাই ইওর ক্যাম্পেইন ইন অ্যাডভান্স। আপনি মানে অ্যাডভান্সে কি আপনি হচ্ছে ক্যাম্পেইনটা বাই করতে পারবেন উইথ predictable performance goal দিয়ে and more control over your frequency control ads can be placed on Facebook and Instagram। অর্থাৎ রিজার্ভেশনটা মূলত কি, রিজার্ভেশনের পূর্ব নাম ছিল হচ্ছে রিচ অ্যান্ড ফ্রিকোয়েন্সি। আমার ফার্স্ট ব্যাচে হচ্ছে তখন এই যে এখন রিজার্ভেশন শো করতেছে না, তখন শো করতে হচ্ছে আপনার এই যে হচ্ছে এই যে এটা রিচ অ্যান্ড ফ্রিকোয়েন্সি, এটার নাম ছিল হচ্ছে রিচ অ্যান্ড ফ্রিকোয়েন্সি। মূলত এটা আপনার হচ্ছে অক্টোবর মাসে, মানে আমার প্রথম ক্লাসটাতেও আমি মেবি রিচ অ্যান্ড ফ্রিকোয়েন্সি দেখাইছিলাম, পরবর্তীতে এটার নামকরণ হচ্ছে রিজার্ভেশন। তো দেখেন আমি আপনাদের বলি যে ফেসবুকে তো নিয়মিত আপডেট আসে, এই জন্যই আমি কিন্তু আপনাদের গাইডটা পড়াই। যেমন হচ্ছে যখন আমি প্রথম ক্লাসে ওদের ফিচারটা দেখালাম, ফিচারে রিচ অ্যান্ড ফ্রিকোয়েন্সি ছিল। পরবর্তীতে যখন হচ্ছে আমি বাইং টাইপ নিয়ে এই যে 12-13 নম্বরে ক্লাস করাই, এখন ক্লাসে দেখি হঠাৎ করে রিজার্ভেশন চলে আসছে, রিচ অ্যান্ড ফ্রিকোয়েন্সি নাই। এখন আপনাদের যদি এই অ্যাডস গাইডটা না পড়াইতাম তাহলে কি হইতো, তাহলে তো মনে করেন যে ওদের আমি দেখালাম ক্লাসে যে এখানে কি বাইং টাইপ কয়টা আছে, 2টা বাইং টাইপ আছে, একটা হচ্ছে অপশন এবং একটা রিজার্ভেশন। ওইখানে আমি হয়তো পড়াইছি হচ্ছে রিচ অ্যান্ড ফ্রিকোয়েন্সি, এবং পরবর্তীতে যখন রিজার্ভেশন দেখবে তখন কি হবে, তখন কিন্তু সে কনফিউশনে পড়ে যাবে যে ভাই দেখালো একটা আর এখন দেখছে আরেকটা। তো যার কারণে আমি কিন্তু আপনাদের গাইডস পড়াই, যে গাইডস এর সাথে আপনারা ইউজ তো থাকবেন, তাহলে যে কোনো আপডেট আসলে আপনারা বুঝতে পারবেন। সাপোজ একটা ফিচারে আপডেট আসছে, আপনি ওই ইয়েটা দিয়ে সার্চ করেন ফেসবুকে, দেখবেন যে এখানে কোনো আপডেট আসলে আপনি দেখে নিতে পারবেন। তো রিচ অ্যান্ড ফ্রিকোয়েন্সিটা বলতে কি, রিচ অ্যান্ড ফ্রিকোয়েন্সি বলতে যদি আমি এটা বোঝাতে যাই, মনে করেন আমি যদি একটা নিউজ পেপারে যাই, মনে করেন ডেইলি স্টার, কি আসলো ভুল হলো, ডেইলি স্টার নিউজ পেপার। মনে করেন যে এই যে ডেইলি স্টার নিউজ পেপার, এই নিউজ পেপারে কিন্তু প্রত্যেক দিন কিন্তু লাখ লাখ মানুষ কিন্তু এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু নিউজ পড়ে, তাই না? এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু ঢোকে নিউজ পড়ে, বিভিন্ন নিউজ কেন্দ্রিক। তো এইখানে দেখেন 2টা আমরা অ্যাড দেখতে পাচ্ছি, একটা হচ্ছে IFIC এবং একটা হচ্ছে ফ্ল্যাট কেনার ব্যাপারে একটা অ্যাড দেখতে পাচ্ছি। তো এর সাথে আসলে আপনার ডেইলি স্টারের সাথে চুক্তি, মনে করেন যদি এটা ফেসবুক হতো, এখানে চুক্তিটা কি যে আমি 1 মাস ধরে আমার একটা শো করাবো, এই 1 মাসে আমার 5 লক্ষ আমি চাই, 5 লক্ষ হচ্ছে রিচ চাই বা ইমপ্রেশন চাই, তুমি কত নিবা? বা ডেইলি স্টার বলবে যে তুমি কতদিন, আপনারা কতদিন ধরে একটা রান করতে চান, এবং IFIC বললো যে আমি 3 মাস ধরে বা 2 মাস ধরে আমি এই অ্যাডটা শো করাতে চাই, সে তখন এস্টিমেট বলে দিবে যে আমি তোমার এই অ্যাডটা প্রায় 15 লক্ষ মানুষের কাছে একটা শো করাবো, তোমার এত প্রাইস দিতে হবে। তো ঠিক এই সেম ব্যাপার হচ্ছে ফেসবুকের এই রিচ অ্যান্ড ফ্রিকোয়েন্সি। হয়ে গেল, আচ্ছা এটা কোথায় বের করছে, এখানে এই যে এখানে, ওকে। তো ঠিক সেম ব্যাপার হচ্ছে আপনার রিজার্ভেশন, অর্থাৎ এইখানে হচ্ছে আপনার ফেসবুকের সাথে সরাসরি আপনি যদি রিজার্ভেশন ক্যাম্পেইনে যান, যে আপনি চাচ্ছেন যে এইটা আসলে এই ক্যাম্পেইনটা মূলত কারা করবে, এই ক্যাম্পেইনটা মূলত করবে হচ্ছে যে এগুলো বড় বড় ব্র্যান্ড কোম্পানি, ঠিক আছে, বড় বড় যেগুলো ব্র্যান্ড কোম্পানি, সেই ব্র্যান্ড কোম্পানি গুলো মূলত এই ক্যাম্পেইন গুলো করে থাকে। অর্থাৎ যাদের হচ্ছে, যারা মূলত অনলাইনে সেলস করে না, যারা হচ্ছে অফলাইনে সেলস করে, মনে করেন প্রাণ কোম্পানি, ঠিক আছে, মনে করেন যে প্রাণ কোম্পানি, আমরা যদি প্রাণ কোম্পানি যাই, প্রাণ ফুড, এখন প্রাণ কোম্পানি হয়তো হচ্ছে আপনার তাদের এই যে প্রাণ তো একটা
ব্র্যান্ড কোম্পানি বাংলাদেশের সবাই চেনে কিন্তু। তো তারা কিন্তু এই ক্যাম্পেইন গুলো করে থাকে। মনে করেন যে প্রাণ কোম্পানি একটা নতুন একটা প্রোডাক্ট বাজারে নিয়ে আসছে, তাহলে প্রাণ কোম্পানি কি করবে বলেন তো? কারণ তারা তো অফলাইনে সেলস করে, অনলাইনে সেলস করে না, তাই না? তারা কি করবে, তারা ওই যে আপনার যে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছে সেই প্রোডাক্ট সম্বন্ধে তো মানুষ জানে না, তাহলে কি করবে, ওই প্রোডাক্টটা সারা বাংলাদেশে যাতে মার্কেটিং করতে পারে, সারা বাংলাদেশের মানুষকে আগে প্রোডাক্টটা পরিচিত করতে হবে। তো একটা নতুন একটা মনে করেন একটা প্রোডাক্ট নিয়ে আসছে, প্রোডাক্টের নাম মনে করেন ফিজ, একটা মনে করেন যে আপনার পানীয় জাতীয় একটা প্রোডাক্ট হচ্ছে প্রাণ অ্যাপেল ফিজ, এটা সম্ভবত নতুন একটা প্রোডাক্ট, এটা মানে বাংলাদেশের মানুষ জানে না। তখন ওরা কি করবে, তখন হচ্ছে এই রিচ অ্যান্ড ফ্রিকোয়েন্সি ক্যাম্পেইনটা করবে। তার হয়তো টার্গেট থাকবে 3 থেকে 6 মাসের একটা টার্গেট থাকবে, 6 মাস, 6 মাস ধরে তার টার্গেট থাকবে পুরো বাংলাদেশে প্রায় 3 কোটি মানুষ বা 5 কোটি মানুষের কাছে এই প্রোডাক্টটা নিয়ে মানুষের মানে সচেতন করবে যে 6 কোটি মানুষ বা আপনার হচ্ছে বাংলাদেশে প্রায় 4.5 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে, এই 4.5 কোটি মানুষের কাছে এই অ্যাডটা শো করবে। তো শো করানোর জন্য সে কি করবে, সে হচ্ছে রিজার্ভেশন ক্যাম্পেইন করবে, ফেসবুকের সাথে হচ্ছে একটা কন্ট্রাক্ট যাবে যে আমি 6 মাস ধরে আমি ক্যাম্পেইনটা রান করতে চাই এবং বাংলাদেশে যে 4.5 কোটি ফেসবুক ইউজার আছে এই 4.5 কোটি ফেসবুক ইউজারকেই আমি এটা দেখাতে চাই। তখন ফেসবুক কি করবে, ফেসবুক হচ্ছে তাকে একটা বাজেট দিয়ে দিবে যে ঠিক আছে 6 মাসের জন্য তুমি হচ্ছে এত ইমপ্রেশন এবং এত রিচ পাবো, হয়তো 3 কোটি রিচ পাবা এবং হচ্ছে 5 কোটি ইমপ্রেশন পাবা, এবং 6 মাস ধরে তুমি ক্যাম্পেইনটা করতে পারো। তোমার এই হচ্ছে $5,000 হোক, $3,000 হোক, $10,000 হোক, একটা বাজেট দিয়ে দিবে। ঠিক আছে, এই মূলত হচ্ছে রিচ অ্যান্ড ফ্রিকোয়েন্সি, দ্যাটস মিন রিজার্ভেশন ক্যাম্পেইনের মূলত ব্যাপার। ঠিক আছে, তো এইগুলো আসলে অনেক বড় বড় কোম্পানি করবে। আপনারা যারা বিগিনার লেভেলে আছেন তারা হয়তো এগুলো মানে খুবই কম পাবেন, যখন হচ্ছে কিনা আপনারা যখন একটা এক্সপার্ট লেভেলে চলে যাবেন, যখন অনেক অভিজ্ঞতা হয়ে যাবে বা বড় বড় কোম্পানির সাথে যখন কাজ করার সুযোগ তৈরি হয়ে যাবে, তখন হয়তো এই ক্যাম্পেইন গুলো আপনাদের রান করা লাগতে পারে। তো এইটাই হচ্ছে, আমরা যদি এই যে অ্যাওয়ারনেস এন্ড এঙ্গেজমেন্ট এটা যদি আমরা একটু দেখি ডিটেলস, তাহলে আরো কিছু শিখতে পারবো। আমরা যদি এটা পড়ি, এই যে এটাও পড়ি যে ওয়েদার ইউ আর লঞ্চিং এ নিউ ব্র্যান্ড, এই যে আমি যেটা বলছি সেটা কিন্তু হ্যাঁ, যে ওয়েদার ইউ আর লঞ্চিং এ নিউ ব্র্যান্ড, যখন তুমি একটা নতুন ব্র্যান্ড লঞ্চ করবে অথবা লুকিং টু ইনক্রিজ অ্যাওয়ারনেস অফ অ্যান আপকামিং ফিল্ম প্রিমিয়ার, it's important to consider which buying type best meets your overall business goals. যে যখন তোমার মানে একটা নতুন ব্র্যান্ড তুমি লঞ্চ করলে, তুমি অ্যাওয়ারনেসটা ইনক্রিজ করতে চাও, অ্যাওয়ারনেস বাড়াইতে চাও তোমার ব্র্যান্ডের বা প্রোডাক্টের, অথবা হচ্ছে যে এই যে আপকামিং ফিল্ম প্রিমিয়ার, যে আপনারা যেমন মনে করেন এই যে কিছুদিন আগে একটা বঙ্গবন্ধু নামে একটা কি হয়ে গেল, একটা মুভি হয়ে গেল। তো যখন এই যে মুভিটা লঞ্চ করবে, তো লঞ্চ করতে হলে এই মুভিটা সারা বাংলাদেশের সবাইকে দেখাইতে হবে, তাহলে কি এটার আগে হচ্ছে আপনার মানে ওরা কিন্তু ক্যাম্পেইন করছে না, সেটা অনলাইনে হোক বা হচ্ছে আপনার টিভি, নিউজ পেপারে, সব জায়গায় কিন্তু ক্যাম্পেইন করছে না যে অমুক তারিখে বঙ্গবন্ধুর ইয়ে হতে যাচ্ছে, তাহলে কি এটা অ্যাওয়ারনেস করতে হবে না? তো সেই ক্ষেত্রে কিন্তু এইগুলো কিন্তু হচ্ছে কিনা আপনি হচ্ছে এই ক্যাম্পেইনটা করতে পারেন, রিজার্ভেশন ক্যাম্পেইনটা করতে পারেন। যেখানে বলছে যে দে আর টু বাইং টাইপস ফর মেটা অ্যাডস, মেটা অ্যাডস এর জন্য দুটো বাইং টাইপস আছে, একটা রিজার্ভেশন এবং একটা অকশন। আমরা যদি এই গাইডটুকু পড়ি, যে the difference between auction and reservation are in the campaign setup and campaign objective. We find people who run a reservation campaign also launch auction campaign for awareness and engagement objective. দেখেন এখানে বলছে যে we find people who run a reservation campaign, আমরা পিপলদের খুঁজে বার করি যারা একটা রিজার্ভেশন ক্যাম্পেইন রান করে, অলসো লঞ্চ করা হচ্ছে অকশন ক্যাম্পেইন ফর অ্যাওয়ারনেস অ্যান্ড এঙ্গেজমেন্ট আপনার হচ্ছে অবজেক্টিভ। অর্থাৎ শুধুমাত্র এই যে আপনার রিজার্ভেশন যে ক্যাম্পেইনটা চালাবেন
চালাতে পারবো, এটা কিন্তু শুধুমাত্র এই অ্যাওয়ারনেস এবং এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে। আমরা যদি যে এখানে দেখি, আছেন তো সবাই? আচ্ছা, 17 জন, 2 জন লিভ নিছে অলরেডি। দেখছেন 2 জনের কিন্তু ঘুম পেয়ে গেছে। জি ভাইয়া, ঘুম পাচ্ছে খুব একটু। আচ্ছা, তাহলে আমি এতটুকু বোঝায় মানে শেষ করে দিব। তো এখানে যদি আমি রিজার্ভেশনে আসি, এই রিজার্ভেশনে দেখছেন এখানে কিন্তু আমি যখন হচ্ছে অপশনে দিচ্ছি, অপশনে কিন্তু সকল অবজেক্টিভ কিন্তু শো করতেছে, সকল অবজেক্টিভই শো করতেছে। এন্ড যখন রিজার্ভেশনে আসতেছি তখন কিন্তু অ্যাওয়ারনেস এবং এঙ্গেজমেন্টটা শুধু শো করতেছে। তার মানে শুধুমাত্র আপনার রিজার্ভেশনের জন্য অ্যাওয়ারনেস এবং এঙ্গেজমেন্টটা অ্যাভেলেবেল আছে। কারণ হচ্ছে এখানের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে রিচ অ্যান্ড ফ্রিকোয়েন্সি। রিচ অ্যান্ড ফ্রিকোয়েন্সি মানে কি? যত মানুষের কাছে সম্ভব রিচ করাও, এবং ফ্রিকোয়েন্সি মানে কি? কতবার একজন মানুষকে তুমি দেখাচ্ছ, এটা হচ্ছে রিচ অ্যান্ড ফ্রিকোয়েন্সি। তো রিচ অ্যান্ড ফ্রিকোয়েন্সি তো অবশ্যই তো এখানে রান করলে এঙ্গেজমেন্টই করতে হবে অথবা অ্যাওয়ারনেস করতে হবে, দুইটার একটা করতে হবে। আপনি তো এটার জন্য লিডস ক্যাম্পেইন করবেন না, আপনি এটার জন্য তো বাইং ট্রাফিক ক্যাম্পেইন করবেন না। তো এটার মধ্যে যদি আমি দুইটা পার্থক্য দেখতে পাই, সেটআপ ক্যাম্পেইন এর বিষয়টা যদি দেখি, যে রিজার্ভেশনের জন্য আপনার বাজেটটা লাইফ টাইম বাজেট আপনাকে মানে করতে হবে। আপনি কিন্তু যেমন অকশন প্রসেসে আপনার ডেইলি বাজেট করতে পারবেন এবং লাইফ টাইম বাজেট করতে পারবেন। এবং এখানে আপনার অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটটাও কিন্তু অপশন প্রসেসে আছে, যে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট ইজ অলসো অ্যাভেলেবল উইথ ডেইলি এন্ড লাইফ টাইম বাজেট। হ্যাঁ, অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটটা আপনার মানে ডেইলি এবং লাইফ টাইম বাজেটের সাথে অ্যাভেলেবল আছে। ও সরি, এটা হচ্ছে হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে শুধুমাত্র রিজার্ভেশনের জন্য লাইফ টাইম, আর এখানে কিন্তু আপনার এই তিনটা বিষয় কিন্তু অ্যাভেলেবল আছে অপশনে। এবং বিডিং স্ট্র্যাটেজিতে যদি যান, বিডিং এ কিন্তু আপনার অটোমেটিক, অর্থাৎ এখানে আপনি যখন রিজার্ভেশন ক্যাম্পেইন করবেন আপনি কিন্তু একবারই সিলেক্ট করে দিবেন যে 3 মাসের জন্য কত হাজার ডলার আপনি স্পেন্ড করবেন, একবারই সিলেক্ট করে দিতে পারবেন। পরে কিন্তু এখানে কোনো কাস্টমাইজ করার কোনো সুযোগ নাই, এডিট করার কোনো সুযোগ নাই। কিন্তু অপশনে কিন্তু সেটা করা যায়। আপনার বিডিং এ এটা অটোমেটিক হবে, এটা আপনার অপশন প্রসেসে হবে না। আর অপশনে হচ্ছে হাইয়েস্ট ভলিউম হয়, আপনার বিডিং এ আপনার হচ্ছে রিজার্ভেশনে কি হবে, বিডিং অটোমেটিক, আর এটা হচ্ছে হাইয়েস্ট ভলিউম অনুযায়ী হয়। এবং সিপিএমটা হয় কি? কস্ট পার ইমপ্রেশন ফিক্সড প্রাইস, যে আপনার কস্ট পার ইমপ্রেশন যেমন হচ্ছে অপশনে হয় ডাইনামিক প্রাইস, মানে বেসড অন অপশন, অপশনের উপর ডিপেন্ড করে কিন্তু এই মানে প্রাইসটা হয়। দেখা যাচ্ছে আপনি যখন একটা ক্যাম্পেইন রান করবেন, কস্ট পার ইমপ্রেশন দেখা যাচ্ছে হয়ে গেছে আপনার $10 কস্ট পার ইমপ্রেশন, অর্থাৎ 1000 ইমপ্রেশন হলে $10 স্পেন্ড হবে। কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে যখন হচ্ছে অপশন মানে আপনার অপশনের উপর ডিপেন্ড করে কিন্তু যখন রেজাল্টটা ভালো আসে তখন কিন্তু প্রাইসটা কমে যায়, $10 থেকে $5 চলে আসতে পারে। কিন্তু সিপিএমটা আপনার এই রিজার্ভেশনে কিন্তু ফিক্সড থাকবে, অর্থাৎ আপনি 5 কোটি ইমপ্রেশন যাচ্ছেন, 5 কোটিতে ইমপ্রেশন কত আসবে এখানে একদম ফিক্সড। এরপরে পারফরমেন্স গোলে যদি আসেন, পারফরমেন্স গোলে আপনার রিজার্ভেশনে রিচটা ডিফল্ট ভাবে থাকবে, অ্যাড রিকল লিফটটা অ্যাভেলেবল থাকবে এবং থ্রু প্লে থাকবে, তিনটা কিন্তু অ্যাভেলেবল থাকবে। আর হচ্ছে আপনার অপশনে কিন্তু সবগুলোই কিন্তু থাকবে, অপশনের মধ্যে আপনার রিচও থাকবে, ইমপ্রেশন থাকবে, অ্যাড রিকল লিফট, থ্রু প্লে এবং 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও ভিউ সবই কিন্তু অ্যাভেলেবল থাকবে। আপনার ফ্রিকোয়েন্সি কন্ট্রোলের মধ্যে দেখেন এখানে টার্গেট ফ্রিকোয়েন্সিটা ডিফল্ট থাকবে রিজার্ভেশনের মধ্যে, এবং ফ্রিকোয়েন্সি ক্যাপটা অ্যাভেলেবল থাকবে। আর এইগুলো যেগুলো আপনার যে ফ্রিকোয়েন্সি ক্যাপ যেটা বুঝবেন, এটার কিন্তু অ্যাডভান্স ক্লাস থাকবে সামনে, সেটাতে বুঝে যাবেন। ফ্রিকোয়েন্সি আপনারা শর্টে বুঝেইছি যে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে যে আপনার ইয়েটা, মানে আপনার একটা একজন মানুষ কতবার দেখলো, এটাই মূলত ফ্রিকোয়েন্সি। তো এখানে ফ্রিকোয়েন্সি ক্যাপটা অ্যাভেলেবল আছে, এখানে ফ্রিকোয়েন্সি ক্যাপটা অ্যাভেলেবল আছে। এখানে প্লেসমেন্টের মধ্যে যদি আপনি রিজার্ভেশন ক্যাম্পেইন করেন তাহলে শুধুমাত্র ফেসবুক এবং ইনস্টাগ্রামে শো করতে পারবেন, আর এইটাতে আপনি হচ্ছে 4টা প্ল্যাটফর্মই ব্যবহার করতে পারবেন। ফরম্যাটের মধ্যে হচ্ছে আপনার অল ফরম্যাট অ্যাভেলেবল আছে এক্সেপ্ট 360 ভিডিও এন্ড 360 ফটো।
আপনি 360 ভিডিও এবং ফটো দিয়ে কিন্তু আপনার এই ক্যাম্পেইনটা করতে পারবেন না। তাছাড়া অল ফরম্যাট অ্যাভেলেবল। আর হচ্ছে অপশন প্রসেসে কিন্তু অল ফরম্যাট অ্যাভেলেবল ডিপেন্ডেন্ট অন দ্য ক্যাম্পেইন অবজেক্টিভ। এটা ক্যাম্পেইন অবজেক্টিভ অনুযায়ী ভিন্ন হয়। কারণ হচ্ছে এক একটা ক্যাম্পেইন অবজেক্টিভ অনুযায়ী হচ্ছে আপনার কোনোটাতে মনে করেন ভিডিও এবং ইমেজটা অ্যাভেলেবল থাকবে, কোনোটাই ক্যাটালগ অ্যাভেলেবল থাকবে, কোনোটাই ক্যাটালগটা অ্যাভেলেবল থাকবে না। এটা হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ অনুযায়ী ভিন্নতা আসে। এবং ব্র্যান্ড সেফটির যে বিষয়টা, ব্র্যান্ড সেফটিতে কিন্তু এই দুইটাই হচ্ছে আপনার অ্যাভেলেবল আছে, ফুল ইনভেন্টরি, স্ট্যান্ডার্ড ইনভেন্টরি, লিমিটেড ইনভেন্টরি, দুইটাই কিন্তু অ্যাভেলেবল। অ্যাড সিকোয়েন্সিং দুইটাতেই কিন্তু আপনার হচ্ছে এখানে অ্যাড সিকোয়েন্সিংটা অ্যাভেলেবল আছে এবং কিন্তু এখানে নট অ্যাভেলেবল, অর্থাৎ আপনার হচ্ছে অপশনে। এবং টার্গেটিং এর ক্ষেত্রে দেখেন মাল্টি কান্ট্রি টার্গেটিং ইজ পসিবল, আপনি মাল্টি কান্ট্রি দিতে পারবেন। And suited for small audience and can exclude dynamic audience. আপনার এখানে হচ্ছে স্মল অডিয়েন্সের ক্ষেত্রে সুইটেড ফর স্মল অডিয়েন্সের ক্ষেত্রে এবং এক্সক্লুড, অর্থাৎ এখানে অডিয়েন্সের ক্ষেত্রে মনে করেন যে আপনি অপশনে কি করতে পারেন, অপশনে বলছে সুইটেড ফর স্মল অডিয়েন্স, এটা অ্যাভেলেবল সুইটেড ফর স্মল অডিয়েন্স এন্ড ক্যান এক্সক্লুড ডাইনামিক অডিয়েন্স, এটা দুটার ক্ষেত্রেই অ্যাভেলেবল আছে। তো কিন্তু হচ্ছে এই যে আপনার যখন রিজার্ভেশনে যাবেন, রিজার্ভেশনে অবশ্যই অডিয়েন্স সাইজটা বড় থাকা উচিত, বড় বড় থাকলে ভালো হয়। আর আপনার হচ্ছে এই অপশনে কিন্তু আপনার অডিয়েন্স সাইজ কম হলেও অসুবিধা নেই। তো এখানে দেখেন দুইটাতে মাল্টি কান্ট্রি টার্গেটিং অ্যাক্সেসেবল, অর্থাৎ আপনি যদি চান যে একবারে 5টা কান্ট্রিতে আপনি অ্যাড রান করবেন, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, তুরস্ক, একবারে 5টা কান্ট্রিতে মানে করতে যাচ্ছেন, আপনি করতে পারবেন। এবং ডেলিভারির ক্ষেত্রে এখানে দেখেন স্ট্যান্ডার্ড ডেলিভারি এন্ড সিকোয়েন্স or schedule delivery that helps set up the order or dates on which people see ads, এটা কিন্তু অ্যাভেলেবল। আর এখানে স্ট্যান্ডার্ড ডেলিভারি শুধুমাত্র অ্যাভেলেবল এবং হচ্ছে মেটা will try to automatically identify the highest performing ad and serve that at most among a set, অর্থাৎ মেটা will try to automatically identify the highest performing, মেটা আপনি অটোমেটিক্যালি ট্রাই করতে পারবে আইডেন্টিফাই করতে হাইয়েস্ট পারফর্মিং এন্ড সার্ভ দ্যাট এট মোস্ট এবং এট সেট, আর এটা কিন্তু সেটা হবে না। তো এখানে যে আর 2-3টা বিষয় আছে, এগুলো আপনারা দেখে নিন, এগুলো জাস্ট হচ্ছে আপনারা নলেজে রাখেন, ঠিক আছে, নলেজে রাখেন, আপনাদের কাজে দিবে। দেখেন আমি যত কিছু দেখাবো বা দেখাচ্ছি সবগুলো বিষয় যে আপনার সবসময় লাগবে বিষয়টা কিন্তু এমন না। আপনার বিজনেস ওয়াইজ, আপনার বায়ারের রিকোয়ারমেন্ট ওয়াইজ, আপনার ক্যাম্পেইন ওয়াইজ এক একটা লাগবে, কিন্তু আপনাকে সবই জেনে রাখতে হবে। কারণ সবই জানলে আপনি স্ট্র্যাটেজিটা বুঝবেন, কোন বিজনেসের ক্ষেত্রে কোন স্ট্র্যাটেজিটা প্রয়োগ করবেন সেটা আপনি বুঝবেন। এই জন্য সবই আপনাদেরকে জেনে রাখতে হবে। আমি যদি শুধুমাত্র অপশন নিয়ে আলোচনা করতাম, আমি যদি ভাবলাম যে আপনারা তো বিগিনার, এখন তো আসলে আপনাদের রিজার্ভেশনটা কাজ করবে না, এটা আপনি আলোচনা করলাম না, কিন্তু আপনারা কিন্তু পরবর্তীতে কনফিউশনে পড়ে যাবেন যে এখানে রিজার্ভেশনটা একটা অপশন পাচ্ছি, আমি কি তাহলে একটা রিজার্ভেশন ক্যাম্পেইনকে দেখবো নাকি? আপনি কিন্তু ভুল করে ফেলবেন। আপনাদেরকে জেনে রাখতে হবে। তো এই হচ্ছে বিষয়। আপনারা এই গাইডটা এই যে গাইডটা, হ্যাঁ, এই গাইড দুইটা হচ্ছে পড়বেন, ঠিক আছে। এই যে এখানে হচ্ছে আমি যে রিচ এন্ড ফ্রিকোয়েন্সির ব্যাপারটা বললাম না, যেটা ওল্ড ভার্সন, এই যে এখানে এটাও আপনারা পড়েন, কিছু ধারণা পাবেন। তো এটা হচ্ছে আপনাদের আজকের হোমওয়ার্ক থাকবে। আমি যে ক্লাসগুলো করালাম হোমওয়ার্কটা দিয়ে দিই। কয়জন আছেন? 16 জন আছেন এখন।
আছি আছি, একজন থাকলেও আমি আছি, অসুবিধা নেই। জি। তো আজকে হচ্ছে আপনাদের অবশ্যই ভিডিওটা 2 বার দেখবেন। ভিডিওটা অবশ্যই 2 বার দেখে নিতে হবে এবং হচ্ছে এই আর্টস গাইড গুলো পড়তে হবে। রিড আউট আর্টস গাইড। এই আপনার হচ্ছে বাইং টাইপস যে অ্যাডস গাইড এটা পড়বেন এবং ভিডিওটা 2 বার দেখতে হবে, তাহলে আপনারা বুঝবেন, মোটামুটি ভালোভাবে বুঝবেন আর কি। তো কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। এই যে অনেকেই হচ্ছে মানে লাস্ট পর্যন্ত থাকতে চান না অনেকেই। কে কে আছে, কে কে লিভ নিল দেখে। এই জন্য তো ভাই বলছি যে সকাল সকাল দিলে ভাই, নাইলে লাস্টে এসে দেখছেন তো, বুঝতে পারছেন এই অবস্থা। সবুজ নামে একটা ছেলে বলছিল যে ওইটাই করতে, ওই দেখেন না নাই। ওটা কোনো কথা না, বিষয়টা হচ্ছে আমি 8টায় নিলেও আপনার তোমার এই যে মানে 8টায় তো ক্লাস হয়, 9:30টার সময়ও দেখা যায় যে জি জি। আমি তো 9টায় ক্লাস নিলে 9টায় তো ক্লাস নেই। তো দুইটাই সেম, হ্যাঁ হ্যাঁ, তারা চলে যাওয়া লাস্টে যাবেই, কারণ হচ্ছে সেটাই তো অনেক কথা ভাই। এই যে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা অনেকেই করতে পারে না, যাদের মধ্যে ডেডিকেশন নাই তারা থাকতে পারবে না। ডেডিকেশন জিনিসটা আসলে এত সহজ বিষয় না। হ্যাঁ, কারণ হচ্ছে যে এই পর্যন্ত তো অনেক কোর্স আমি নিজে করছি, কোর্স করাচ্ছি, মোটামুটি এই জার্নিতে অনেক এক্সপিরিয়েন্স, মোটামুটি একটা এক্সপিরিয়েন্স আছে। দেখা যায় যে লাস্ট পর্যন্ত কোর্সে লাস্ট পর্যন্ত টিকে থাকে খুবই কম। আমি এর আগে আমি এক ভাইকে হচ্ছে একটা কোর্সে ভর্তি করে দিছি আমার একজন পরিচিত মেন্টরের কাছে, ওই যখন কোর্স শুরু করে নাই, আমি যখন কোর্স শুরু করিনি তার আগে। তো ওই কোর্সে তখন স্টুডেন্ট ছিল 1200 জন স্টুডেন্ট। অনলাইনে কিন্তু ক্লাসগুলো কিন্তু অনেক স্টুডেন্ট হয়। তো 1200 স্টুডেন্টের মধ্যে আমার কিছুদিন আগে ভাইয়ের সাথে কথা হলো, বলে যে ভাই আমি তো যখন স্টার্ট করলাম তখন তো 1200 জন স্টুডেন্ট ছিল, এখন তো নামে আসছে 350, এখন কন্টিনিউ দেখছি 350 স্টুডেন্ট। এখন তো শেষই হলো না, আরো শেষ হয়ে যেত তো আর তাহলে আরো কমে যাবে, আরো তো 200 মনে হয় আউট হয়ে যাবে। ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে সবাই শেষ পর্যন্ত মানে আহ আসলে থাকে না। বেশিরভাগই কি হয়, ফ্রিল্যান্সিং ধরেন অনেকে যারা সাকসেস হয়েছে এরা কি করে, সাকসেস স্টোরিটা দেখে ফ্রিল্যান্সিং এ আসে, অর্থাৎ শুধুমাত্র ভিজুয়ালাইজটা দেখে, কিন্তু ব্যাক এন্ডে যে কিছু ব্যাপার আছে, এই যে যারা সাকসেস হইলো, যারা সফল হইলো, এই সফলতার পিছনে যে একটা গল্প আছে, যারা সফল হয়েছে প্রত্যেকের পিছনে একটা গল্প আছে, এই গল্পটা কেউ পড়ে না। সবাই গল্প পড়ে হচ্ছে ওইটা, যে এই ছেলেটা $1000 আর্ন করলো, $2000, $5000 আর্ন করলো, এই স্টোরিটা সবাই দেখেই ও কি মানে কোন বিষয় শিখছে, ফ্রিল্যান্সিং শেখে, তাহলে আমার ফ্রিল্যান্সিং শিখতে হবে। এরপরে কি ও কোন বিষয় শিখছে বা কোন বিষয়ে কাজ করে, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এসইও, ঠিক আছে আমার ওইটাই শিখতে হবে। ও কি করে, কোর্সে মানে একটা সাজেশন নিয়ে একজন কাছে কোর্স শুরু করে দেয়, কিন্তু ওই যে ওই ছেলেটার ওর জানাও দরকার ছিল যে ওই ছেলের পিছনে একটা গল্প আছে, ও কি পরিমাণে পরিশ্রম করছে, কিরকম ওর ডেডিকেশনটা ছিল, এই পিছনের গল্পটা অধিকাংশ পড়ে না। যখন আমি কিন্তু বলি যে শুধুমাত্র সফল ব্যক্তিদের লাইফ স্টোরি দেখে তুমি মানে এই সেক্টরে আসবে, বা যে সেক্টরে যাও না কেন, শুধুমাত্র সফল ব্যক্তিদের লাইফ স্টোরি দেখে তুমি আসবা, এবং যারা ব্যর্থ হলো তাদের স্টোরি দেখবা না, তাহলে কিন্তু তুমি তাহলে হবে না। আমার রিকমেন্ডেশন কিন্তু সবসময় থাকে যে সফল ব্যক্তিদের স্টোরি দেখে এখানে এই সেক্টরে আসা যাবে না। হ্যাঁ, তুমি সফল মানে সাকসেস স্টোরিটা দেখা যাবে না, তুমি তাদের ব্যাক এন্ড স্টোরিটা তোমাকে জানতে হবে। যদি ব্যাক এন্ডের স্টোরিটা তুমি যদি ভালোভাবে জেনে থাকো, তাহলে হয়তো যদি জেনে বুঝে যদি তুমি এই সেক্টরে আসো, তাহলে হয়তো তুমি ভালো কিছু করতে পারবা। কারণ যখন জানবা যে ওই ভাই তো খুব ভালো করছে, মান্থলি 3 লাখ 5 লাখ আর্নিং করতেছে, তো ওই ভাইয়ের কাছে যখন তুমি যাবা, তার ব্যাক এন্ডের গল্প শুনবা, সে কেমন পরিশ্রম করছে, কেমন ইফোর্ট দিছে, কতগুলো কোর্স করছে,
কোড যখন করতো তার সে কেমন করতো, এই বিষয়গুলো যখন তুমি জানবা তখন তোমার মধ্যে একটা অ্যানালাইসিস আসবে যে ওই ভাইয়ের মতো আমি করতে পারবো কিনা।